মূল বিষয়ে কথা বলার আগে একটা স্টার্টার কথা বলতে হয়, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। গতকালকে সেশনে একটা ছেলে আমাকে বলছিল হি ইজ আ ভেরি পাংচুয়াল পারসন, বলে স্যার আমি বিভিন্ন জায়গাতেই ইন টাইমে থাকি বা বিফোর হ্যান্ড থাকি, বাট অনেক সময় দেখি অনেক সিনিয়ররা অথবা অনেকেই এসে বলেন আরে এটা তো বাংলাদেশ। তো আমি তাকে অভয় দিয়ে বললাম যে আপনি আপনার কাজ করে যান, তবে একলা চলো রে, কারণ এটা তো বাংলাদেশ বললে হবে না। কারণ এভাবে যারা করতে থাকবে তাদের কথাই আমি বলি যে দুনিয়া বিফিন্নারে জাহান্নাম ওয়া ফিহা খালিদুন। কারণ যাদের টাইম ম্যানেজমেন্ট নেই, আই এম সরি, যাদের টাইম ম্যানেজমেন্ট নেই জীবনে, তারা কিছু করতে পারবে না। যে টপিকস নিয়ে আমরা কথা বলি না কেন, আমি দুটো জিনিসের কথা বলি। একজন একেবারে মার্জিনালাইজড পিপল, তার মানে অর্থনৈতিকভাবে চরম দরিদ্র এবং অর্থনৈতিকভাবে চরম সফল বা অনেক সম্পদশালী, এই দুইটা মানুষের কোনো একজনকে আল্লাহ তাআলা বঞ্চিত করে নেই, তাদেরকে 100 বিলিয়ন নিউরন দিয়ে দিচ্ছেন। যারা আমাদের বাসাতে কাজ করে, হেল্প করেন, মেড অথবা হেল্পার যারা, ওদের বাচ্চারাও কিন্তু, বাচ্চাদের জন্ম নেয়, তাদের মাথাও কিন্তু 100 বিলিয়ন নিউরন থাকে, নার্ভ সেল থাকে। আর 24 ঘন্টার সময় যেটা আমরা পাই যেভাবে, তারাও সেটাই পেয়ে থাকে। সুতরাং একজন মানুষের জীবনে 100 বিলিয়ন নিউরন এন্ড 24 ঘন্টার সময়, এই দুটোকে যদি প্রপারলি ইউটিলাইজ করা যায়, এমন কোনো কিছু নাই যেটা ঘটা সম্ভব না। সবকিছু, অনেক অঘটনও ঘটে যায়। তো আমি যেটা বলছিলাম মজা করেই, তারিখ আমি একজন কেন, সবাই চলে যাক, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, তাই না, আমি একা বসে রবো। মনে পড়ে কবিতা। তো আমি কিন্তু একজন অডিয়েন্স হলে কথা বলতে পারি, কিন্তু যে ভদ্রলোকে অর্গানাইজ করছেন এটা, উনি অর্গানাইজ করেছেন, আমাকে অনুরোধ করেছেন, আমি আমার শিডিউল থেকে টাইম বের করে আগ পাস করে সামার আদার আই গেভ দ্য টাইম, উনি ব্যানার তৈরি করেছেন, উনি এটা প্রমোট করেছেন আমার কাছে, আমি এটা প্রমোট করে দিয়েছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো 1-1.5 ঘন্টার সময় যাই হোক না কেন, যাই হোক শব্দটা বলা মানে হয় যে ঘন্টাটাকে অপমান করা। কারণ এই 1 ঘন্টার সময় যে আমি কত করতে পারতাম, যে কত কিছু করতে পারতাম বিয়ন্ড ইমাজিনেশন, পড়তে বা লিখতে কিছু একটা পারতাম আমি, বাট সেই সময়টা আমি এখানে দিচ্ছি। তাহলে এখানে 50 জন বা 100 জন মানুষ হলে যে আমার আনন্দ কোথায়? কারণ সেখানে আমার কাছ থেকে 100 জন মানুষ শুনে 10% হলে 10 জন মানুষ যদি কিছু শিখতো, সেটাই ছিল আমার জন্য অ্যাচিভমেন্ট জীবনে, যে না, আই কুড গিভ সামথিং অর আই কুড কন্ট্রিবিউট সামথিং ফর দ্য সোসাইটি। কিন্তু কি হচ্ছে, ফ্রি বলে আসছে কিনা জানি না, বা পেইড হলো আসতো কিনা তাও জানি না, তবে এটা কেন যেন আমাদের একটা জাতীয় চরিত্র হয়ে গেছে। আমি এই জায়গাটা সবাইকে বিনয়ের সঙ্গে বলি যে আমার উপরে মন খারাপ করবেন না, যারা সময়ের সঙ্গে তাল মিলাতে পারবেন না, ক্যাজুয়ালি টাইম নেবেন, ইউ উইল ট্রিট টাইম ক্যাজুয়ালি অ্যান্ড লাইফ উইল ট্রিট ইউ ক্যাজুয়ালি, রিমেম্বার দিস। মানে একটা ইম্পর্টেন্ট কথার মতো হয়ে গেল, কোটেশনের মতো হয়ে গেল, এটা মনে রাখবেন যে সময় আপনাকে ছেড়ে দিবে না। কারণ এই যে আমরা 20 জন মানুষ অপেক্ষা করতেছি, আর একটা ক্যালকুলেশন বলে দিই, 25 বা 30 পিপল হ্যাভ বিন ওয়েটিং। 30 জন মানুষ 1 মিনিট অপেক্ষা করা মানে 30 মিনিট, তার মানে আধা ঘন্টা। তো আমরা 2 মিনিট অপেক্ষা করা মানে একেবারে কস্টলি 1 ঘন্টা সময় চলে গেল। কি জন্য? উই হ্যাভ বিন ওয়েটিং যে সামবডি অনুরোধ দয়া করে আসবে, দেন উই উইল স্টার্ট আওয়ার সেশন। যে কারণে আমি আমার ছেলে মেয়েদেরকে কোনোদিনও এই টাইমের ব্যাপারে বা এই ডিসিপ্লিনের ব্যাপারে কোনোদিন ক্ষমা করি নাই, কাউকে ক্ষমা করি না আমি। কারণ কোথাও যদি যেতে হয়, সে এরকম একটা সিচুয়েশন হয়েছে, কোনো সামাজিক একটা অনুষ্ঠানে যেতে হবে, আমি রেডি, ইন টাইমে স্টার্ট করলে পৌঁছে যাবো, আর তারা হয়তো একটু দেরি করেছে, আই স্টার্টেড, আমি চলে গেছি, ওকে লেট মি মুভ, তোমরা তোমাদের মতো আসো, আমি চলে যাই। আমি জানি যে হয়তো সেশনের বাইরে যে আমি কেন কথাগুলো বলছি, কারণ সিচুয়েশন আমাকে বাধ্য করছে কথা বলতে। লাস্ট এক্সাম্পলটা বলে আমরা চলে আসছি একটু ব্র্যান্ডিং এ, কারণ অলরেডি কিন্তু আপনারা যারা দেরি করে আসছেন, আপনারা নিজেদের ব্র্যান্ডিং করে ফেলছেন। হোয়াট ইজ ইউর ব্র্যান্ডিং, এটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো আর আমি, আচ্ছা, পার্সোনাল যেটা বলতে চাচ্ছি, যে আমি যখন কোন একটা অটোমোবাইলের ডিরেক্টর মার্কেটিং, তখন আমার ছেলে চাকরি করতো একটা প্রতিষ্ঠানে পান্থু পথে, আমার গাড়িতে করে তাকে আমি লিফট দিতাম, একসঙ্গে যেতাম আর কি। যেহেতু সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাত জেগে কাজ করতো, সকালে উঠতে দেরি হতো মাঝে মধ্যে, বা আমি রেডি হয়ে রওনা হচ্ছে, দেখি সে রেডি হয় নাই। আমি বললাম যে লুক, দিস ইজ ইয়োর প্রফেশন অ্যান্ড দ্যাট ইজ মাই প্রফেশন, তোমার জন্য আমি লেট হতে রাজি না। এজ এ ডিরেক্টর আমি 1 ঘন্টা দেরিতে গেলেও আমার কিন্তু লাল কালি পড়বে না বা আমার জন্য ক্ষতি হবে না, বাট I am not only the director, I was the leader of the team.
and being a leader, if I am not punctual, if I am not in time, আমি যদি সবার আগে না থাকি তাহলে টিম আমাকে ফলো করবে না। এই কথাটা আমার ছেলেকে বলেছিলাম আমি। আমি সবচেয়ে আনন্দ বিষয় আমার সারা জীবনে সেটা হচ্ছে ওই দিন ছেলে অফিস থেকে ফেরার সময় তার তো সামান্য পুঁজি 30,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে নিয়ে চলে আসছিল এবং রাত্রে বলল যে তুমি কালকে চলে যাও, আমি আমার সাইকেলে যাব। তার টাকা থাকলে হয়তো গাড়ি কিনতো, কিন্তু এই যে সাইকেল কিনেছিল এটা শোনার পরে আমার চরম আনন্দ লাগছিল যে দিস ইজ টাইপ অফ জিদ আই এক্সপেক্ট। তোমার জীবন তোমার, আমার জীবন আমার, দ্যাট ইজ ইউর কেরিয়ার, দিস মাই কেরিয়ার, তাই না? তো আমরা এবার মূল সাবজেক্টে চলে আসি, ব্র্যান্ডিং। আমি একেবারে নতুন যারা আছে, তারিক না বা সাজ্জাদ না, সাজ্জাদকে যদিও আমি এখন ডিজিটালি চিনলাম, আমি নতুনদের মধ্যে থেকে জুনিয়রের মধ্যে থেকে দু চারটা ব্র্যান্ড নেম জানতে চাচ্ছি। আপনারা কি একটু বলেন, ইন্টারেক্টিভ করতে চাই, একটু আপনারা কথা বলেন আমি কথা বলি, দ্যাট উইল বি ভেরি প্রোডাক্টিভ। আদারওয়াইজ ওই জুম্মার খুতবার মতো হবে, তারপরে আকামত দেবে, নামাজ পড়ে চলে যাবে। দু চারটা ব্র্যান্ডের নাম বলেন যা মনে আসে। প্রাণ, স্যার ইউনিলিভার, ইউনিলিভার, বেক্সিমকো, জি। গ্লোবাল দুই চারটা ব্র্যান্ড বলেন তো, মানে সারা পৃথিবী জুড়ে পরিচিত, ইভেন মাইক্রোসফট। হ্যাঁ, মাইক্রোসফট, অবশ্যই অ্যাপল, স্যার জেনারেল মোটরস, জিএম, রাইট, গুগল, গুগল, অবশ্যই গুগল, তা না হলে তো আমরা এখানে থাকতে পারতাম না। গুড, ভেরি স্টিভ গুড। জবস নিজেও একজন ব্র্যান্ড। জি, কে বলছেন ভাই? আসিফ? জি জি, আসিফকে দেখতে পাই না তো আমি। তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে। রবীন্দ্রসঙ্গীত শোনেন? চমৎকার একটা লাইন কিন্তু রবীন্দ্রনাথের গানের, জানেন লাইনটা? জি টুকটাক শোনা হয়। টুকটাক বলি নাই, তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে, এটা রবীন্দ্রনাথের গানের একটা কলি। আচ্ছা, আসিফ কি করেন? আমি সাংবাদিকতার উপর অনার্স কমপ্লিট করেছি, এখন আমার সংবাদ নামক একটা পত্রিকাতে রিপোর্টার হিসেবে আছি। কেন দেখতে চাইলাম যে এক্স্যাক্টলি এই জিনিসটা আমি আশা করতেছিলাম এবং পিন পয়েন্ট করে সেই উত্তরটা আপনি আমাকে দিচ্ছেন। ব্র্যান্ড বলতে সবাই কিন্তু না, সবাইকে শ্রদ্ধা করে বলতে সবাই বলেছেন প্রোডাক্ট ব্র্যান্ড, আর আপনি পার্সোনাল ব্র্যান্ড বলে ফেলছেন। এবং আসিফকে আজকে জানাই রাখি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পেয়েছিলাম প্রথম, দ্যাট ওয়াজ জার্নালিজম। একজন জার্নালিস্ট হয়তো বা হয়ে যেতাম। কেন পেয়েছিলাম জানেন? আপনাদের জানাই রাখি, দেখেন ছোট ছোট জিনিস কত কাজে লাগে। আমাদের সময় ইত্তেফাক নাম্বার 1 পত্রিকা ছিল, দুপুর বেলা ইত্তেফাকের সাব এডিটোরিয়াল, যেটা এই উপসম্পাদকীয় পড়ার একটা নেশা ছিল বিভিন্ন পত্রিকার, বিশেষ করে ইত্তেফাকের। পড়ি, খাবার পরে পড়ে একটু ঘুম দেওয়া। তো এইটাতে একটা উপসম্পাদকীয় আসছিল ইসের উপরে, আমাদের অপরাজয় বাংলার উপরে। কে তৈরি করেছিলেন, এর দৈর্ঘ্য প্রস্থ মানে উচ্চতা, বেদ, কত মাইল বেগে ঝড় হলেই ভাঙবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমি চমৎকার করে পড়েছিলাম। ফরচুনেটলি বা আনফরচুনেটলি ঢাকা ইউনিভার্সিটির এই পরীক্ষায় আসছে এটা অনেকগুলোর মধ্যে। আমি পুরো খাতা ভরেই একটা সাবজেক্টই লিখেছি, অপরাজয় বাংলা, এবং ওই একটা উত্তর দিয়ে আই গট চান্স ইন জার্নালিজম। আপনি জার্নালিজম না বললে কথাটা হয়তো বলতাম না। তো এই যে একদিনের একটা উপসম্পাদকীয় পড়া, সেটা কি করে আমাকে কাজে লাগলো দেখেন। তো আসিফ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি একটা ব্যক্তির কথা বললেন, কারণ আমরা যে ব্র্যান্ডিং এর কথা বলছি আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তাহলে আপনারা বেশ কয়েকটা প্রোডাক্টের কথা বলে ফেলছেন এইদিকে। এর ভিতরে ইউনিলিভার গ্লোবালি আছে, তাই না? অ্যাপল বললেন, জিএম বললেন, গুগল বললেন, আর অনেক বলা যাবে। বাংলাদেশের কতগুলো ব্র্যান্ডও বলেছেন, অল আর ব্র্যান্ডস। ব্র্যান্ড জিনিসটা কি তাহলে? আমরা শোনেন, আমি যত লেকচার, যত ট্রেনিং, যত পিপিটি খুব একটা দিই না। আমার ওখানে মাল্টিমিডিয়ার এই চাইতে বোর্ড আমার কাছে ভালো লাগে। আমি যা কিছু খুতবা দিয়ে থাকি, সমস্ত কিছু কথা বলে থাকি, ভাই আমি এটা কখনো গুগল থেকে নেই না, ইউটিউব থেকে না, বই থেকে না। আমি এই বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় কাজ করেছি দীর্ঘকাল। আমার কাস্টমার ডেমোগ্রাফি, কনজিউমার বিহেভিয়ার থেকে শুরু করে আমাদের সোশিও কালচারাল, সোশিও ইকোনমিক যে কনটেক্সট আছে, যে পার্সপেক্টিভ, এটা স্টাডি করে আমার কাছে যেটা মনে হয় আমি সেই অনুযায়ী আমার কথা বলি। এখন কিতাবি কথা বলতে পারবো না, গুগলে ঢুকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তাহলে হোয়াট ফর ইউ হ্যাভ কাম হিয়ার, তাই না? তো আপনাদের নিশ্চয়ই আসার কথা যে কোনো একজন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষের কাছ থেকে শোনা, এটাই। এবারে কিছু মনে করবেন না, মাঝে মাঝে একটু আমাকে চা দিয়ে গেছে, খেতে হচ্ছে এখন।
পার্সোনাল ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিং বলতে আমরা কি বুঝি? গুগল বললেন বা জিএম বা জেনারেল মোটরস বললেন, ইভেন যদি আমরা আমাদের কি বলে এটাকে জিপি বলি, একটা লোগো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝে যাই যে এটা জিপির লোগো, এটা গুগলের, তাই না? এটা জিএম এর, জেনারেল মোটরস এর, এটা বেক্সিমকোর। একটা লোগো তার মানে কি? একটা সিম্বল, একটা আকার আকৃতি, তাই না? এটি তো একটা ডিজাইন। এইটা অন্য সমস্ত কিছুর চেয়ে ওই জেনারের, ওই ইন্ডাস্ট্রির সমগ্রগুলোর চেয়ে নিজেকে একটু আলাদা করে দাঁড় করায়। মানে দেখলেই যেটা চেনা যায় যে ইট ইজ দিস। শাঁখা আর সিঁদুর যখনই আমরা দেখবো না, তখনই বুঝবো একজন সধবা, সনাতন ধর্মাবলম্বী সধবা ভদ্রমহিলা। হাতের শাখা বা কপালের সিঁদুর, সিঁদুর যে ব্র্যান্ডিং। আমার দাড়িটা যদি আমি আমাদের অর্গানাইজারের মতো বা আরো লম্বা করে ফেলি, মাথায় একটা পাগড়ি বাঁধি বা একটা বিরাট আলখেল্লা তৈরি করে ফেলি, ব্লা ব্লা ব্লা, তাহলে দেখলেই একটা ব্র্যান্ড মনে হবে যে ইনি মনে হয় একজন হুজুর। জানি বা না জেনে আমল করি বা না করি, তাই না? তাহলে একটা ব্র্যান্ড বলতে আমরা কোনটা বুঝে থাকি? সেটা হচ্ছে একটা সিম্বল দিয়ে একটা ডিজাইন, যেটা ওই ইন্ডাস্ট্রির বা ওই জেনারের যে কোনো জিনিস থেকে নিজেকে টোটালি ইট মেক্স ইট স্ট্যান্ড আউটস্ট্যান্ডিং, স্ট্যান্ডস আউটস্ট্যান্ডিং, একে অতুলনীয় মনে হবে। আকাশে তাকালে কি হয়? যদি চাঁদ না থাকে তাহলে কিন্তু শুকতারাটাকে দেখি আমরা, আর যেদিন চাঁদ থাকে সেদিন কিন্তু চাঁদকে দেখি। আবার এর মধ্যে অন্য কেউ থাকে, আমি তো আপনাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ, তারপরে কেউ হয়তো বলতে পারে যে অন্য কেউ থাকলে বলবে যে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, তাই না? তো চাঁদ অন্য কেউ থাকলে তখন চাঁদও চোখে পড়বে না, তখন অন্য কেউকে চোখে পড়বে, দিন হলে সূর্য চোখে পড়বে। দ্যাট মিনস আউটস্ট্যান্ডিং হতে হবে। দিস ইজ ব্র্যান্ড থিওরিটিক্যাল। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া কথা বলছে নাকি? জি জি স্যার। দেখতে পাই না, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে একটা ব্র্যান্ড তো আর রাতারাতি তৈরি হয়ে যায় না, তাই না? একটা ব্র্যান্ড জি, হতে মিনিমাম অনেক সময় লাগে। সো একটা স্টার্টআপ কোম্পানি থেকে আমরা একটা ব্র্যান্ডকে কিভাবে ডেভেলপ করতে পারি, যে না আমি স্টার্টআপ নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করব, আর স্টার্টআপটা যখন একটা মিনিমাম প্রফিট করা, মিনিমাম মার্জিন আমি পৌঁছাবো, তখন সেটাকে আমি ব্র্যান্ড হিসেবে কিভাবে প্রমোট করব বা ব্র্যান্ড পর্যন্ত আমি কিভাবে পৌঁছাবো? যে আপনি যেরকম বললেন যে গুগলের একটা সাইন, অথবা ফিজার যে কোম্পানি ফার্মাসিউটিক্যাল, দেন প্রাণ আরএফএল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল, এগুলো সবকিছুর সিম্বল দেখলে আমরা বুঝি যে হচ্ছে অমুক কোম্পানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি তো মাচ। মনে জি হয় স্যার। আপনার কান, হ্যাঁ বলেন বলেন। জি, সো স্যার আমি এই কোশ্চেন জানতে চাচ্ছিলাম যে একটা স্টার্টআপ কোম্পানি আমরা রিস্ক নিয়ে খুলবো, মানে রিস্ক ছাড়া তো কোনো কিছু হবে না। যখন আমি রিস্ক নিব তখনই আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। বাট কোন জায়গাটায় আমাদের রিস্ক নিতে হবে বা নেওয়া উচিত, আর কখন আমরা একটা স্টার্টআপকে খুলতে পারবো, আর স্টার্টআপ থেকে ব্র্যান্ড পর্যন্ত কিভাবে যাব, সেই জিনিসটা অ্যাকচুয়ালি যদি বলতেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেজিং দ্য কোশ্চেন। আমি একটা ভুল করে গেছি, কারণ আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলে দেওয়া দরকার ছিল হাউ আই উইল প্রোগ্রেস, গো ফরওয়ার্ড, কিভাবে আমি সামনের দিকে আগাবো। আমাদের তো আসলে টাইমলি শুরু করতে পারি নাই, অনেকেই দেরি করে আসছেন বলে আমরা শুরু করেছিলাম যে টাইম সো ম্যানেজমেন্ট কেন হয় সরি না, স্যার, না করলে। না 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 না, আসলে প্লিজ প্লিজ, নো 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 প্লিজ, নো প্লিজ। আপনি একটু মাইক্রোফোন অফ করেন, আপনার ভিডিও অফ করে দেন, একটু কথা বলি, তারপর আমি আমার সেশনটা বলে নিই। আপনি ভিডিও অফ করে দেন। তো যেটা বলছিলাম আমি, আমার শুরুতে বলা দরকার ছিল যে এই টপিকসটা নিয়ে আমি আলোচনা করব আমাদের হাতে, কারণ আমি যে টাইমটা ওনাকে দিয়েছি তার থেকে কিন্তু কিছু অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। আর আমার ডিসকাশনের পরে যে একটা সার্টেন টাইম আমি রেখে দিই কোশ্চেন আনসারের জন্য, কারণ শুরুতেই বলছি অবশ্যই ইন্টারেক্টিভ বলার জন্য, অনেকে ব্র্যান্ড বলে সেই জন্যই সাদিয়া কথাটা বলছেন, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনের ব্যাপারটা আমি যেটা রাখি সেটা হচ্ছে শেষের দিকে এসে আই হ্যাভ আইজ অন মাই ক্লক, আমি সময় দেখে 10-20 মিনিট হাতে রেখে আমি কোশ্চেন আর সেশনটা করে ফেলি, সো দ্যাট আপনাদের কোশ্চেন বলতে পারেন, আমি যতটুকু সম্ভব পারলে উত্তর দিতে পারি, আমিও এই উত্তরটা দিব। কারণ আজকের সেশনটার কথা যদি বলি, আজকের সেশনটাতে ব্র্যান্ডিং করতে পারলাম না, মাত্র আমি শুরু করেছি।
আপনি তো কোশ্চেন করে ফেললেন। আর আপনার সম্ভবত খেয়াল করেন নাই একটা শব্দ, মাল্টিন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমেরিকান কোম্পানি, ওটার উচ্চারণ কিন্তু ফাইজার হবে, সম্ভবত আপনি এটা বলতে চেয়েছিলেন, PFIZER। এই লোগোটা খুব দুর্বলতা আমার জীবনের, কারণ আমার জীবনে প্রথম চাকরি ফাইজারে, আমি দীর্ঘকাল ফাইজারে চাকরি করেছি। এখন যখন লোগোটা দেখি ভ্যাকসিনের জন্য, তখন খুব ভিতরে একটু কেমন করে ওঠে আমার পরিচিত লোগোটা। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই যে কোম্পানির ব্র্যান্ড গুলো, আমরা কিন্তু এখনো ব্র্যান্ড কি জিনিস বা কাকে ব্র্যান্ড বলে একেবারে সাদামাটা রিক্সাওয়ালার ভাষায় শিখতে যাচ্ছি। সে ফর এক্সাম্পল, আই এম এ রিক্সা পোলার, আমি কিন্তু ঠিক এভাবে কথা বলতে চাই। কারণ কি, একটা হাউসে বা একটা ক্লাসে যখন অনেকগুলো স্টুডেন্ট থাকে, এর মধ্যে সাম আর এক্সট্রা অর্ডিনারি, এর মধ্যে কেউ আছেন আমি জানি তাদেরকে এখনই সেশন দিলে তারাই সেশন নিতে পারবেন, অনেক সিনিয়র 2-1 জন আছেন আমি জানি। সো আমি কথা বলি এমন ভাবে, সেই হাতের 5টা আঙ্গুল, আমি যদি এই যে সর্বোচ্চ আঙ্গুল যেটা, এই লেভেল, এই ফ্রিকোয়েন্সিতে যদি কথা বলি, কারোর কিন্তু মানে মাথার উপর দিয়ে চলে যাবে, কানে ঢুকবেও না। কিন্তু আমি যদি এই লেভেল থেকে কথা বলি তাহলে, বা এই লেভেল থেকে কথা বলি, তাহলে কিন্তু অনেকেই বুঝবে, কারোর জন্য রিভিশন হয়ে যাবে। এটা হচ্ছে আমার স্টাইল অফ টিচিং। তো ব্র্যান্ড নিয়ে কথা বলছিলাম, দুটো শব্দ, এটা সিম্পল জিনিস। একটা হচ্ছে সিম্বল বা ডিজাইন, যেটা দেখলে খুব তাৎক্ষণিকভাবে আমরা চিনে ফেলি এটা এই জিনিস। ওকে, এখন ব্র্যান্ডগুলো কিভাবে হলো সেদিকে যাচ্ছি, তার আগে বলি, একটা যে প্রোডাক্টের ব্র্যান্ড, এবার আমরা চলে আসছি পার্সনের ব্র্যান্ড। তাহলে আমরা 2-1 জন পার্সনের নাম এবার যদি আপনারা বলেন, যারা আগেবার বলেছেন এবার বলেন না। এতক্ষণ আমরা কতগুলো প্রোডাক্টের ব্র্যান্ড বা কোম্পানির ব্র্যান্ড পাইলাম, আমরা কোম্পানি ব্র্যান্ড পেয়েছি। 2-1 জন বিল গেটস। পার্সনের ব্র্যান্ড, বিল গেটস, রাইট? ওকে, স্টিভ রবীন্দ্রনাথ জবস, মার্ক জুকারবার্গ। এগুলো সব কিন্তু ব্যবসার, আমি একটা শব্দ মাত্র বলেছিলাম, ব্যবসার জগতের বাইরের থেকে বলেন। হ্যাঁ, আলিবাবার এই থেকে শুরু করে ওদিকে ইউরোপ আমেরিকার প্রচুর লোকের নাম মুখস্থ হয়ে গেছে। জি আশরাফ। সাকিব আল হাসান। গুড। রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার। হ্যাঁ, গুড। এই তো সোশ্যাল 2-1টা বলতে পারবেন, যারা ব্র্যান্ডেড সোশ্যাল লিডার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এটা রিলিজিয়াস হয়ে গেল, রিলিজিও সোশ্যাল হলো ডক্টর ইউনুস। বিজনেসের মধ্যেও চলে আসলো, ঠিক আছে ইউনুস। মাদার তেরেসা কোন জায়গায় যাবে? বেগম রোকেয়া। মাদার তেরেসা কি হবে? সোশ্যালে যাবে। সোশ্যালে যাবে। আমি একজনের নাম বলতে চাই স্যার, নাজার এজিলানি। না, এখন আই হ্যাভ বিন স্টিল ওয়ার্কিং অন ব্র্যান্ডিং। আপনি বললে হবে না, কারণ আমাকে আরো কাজ করতে না স্যার হবে, এই কারণটা আমি একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই আপনি বললেন জার্নালিজমে চান্স পেয়েও আপনি পড়েননি, তার পরবর্তীতে হচ্ছে যে আপনি এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন। আপনার মতো অনেকে আছে, বাট সোশ্যাল মিডিয়ায় এই যে আজকে যে আমাদের সামনে বলতে আসছে দুটো কথা, কজন আছে? আপনার লেভেলে কিন্তু অনেকে গিয়েছে, বাট এই সবাইকে ইন্সপায়ার করে কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সামাজিক, তারপর ইভেন মানে সব দিক থেকে আপনাদের কথা শুনে অনেক অনুপ্রাণিত হয়েছে। ইভেন আমরা যখন অনার্স পড়েছি তখন আপনাদের কথা শুনে শুনে আজকে কর্পোরেট সেক্টরে এসেছে। এক্ষেত্রে আমাদের কাছে হচ্ছে যে আপনারও ব্র্যান্ড এবং আইডল বলে আমি আমার ব্যক্তিগত মত থেকে আমি মনে করি শুধু আমি না, অনেকেই আছে। না, আমি দ্বিমত করব না, তবে আমার কাছে মনে হয় না, আমি চেষ্টা করে যাচ্ছি মাত্র, এর শেষ কোথায় আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা, স্টার্টিং অর রিচিং সামহার ইজ নট এভরিথিং, রিটেইনিং ইজ এভরিথিং। সেটা ধরে রাখাটা তো এটা। স্যার আমি শফিকুর রহমান স্যার, এখানে আপনার যে আমি ওমর ফারুক সাহেবের সাথে আমি আসলে টোটালি একমত। কারণ হচ্ছে আপনার আজকের যে টপিকটা স্যার, এই টপিকটার সাথে পার্সোনাল ব্র্যান্ডিং মিলছে বিদায় স্যার আজকে আপনি এখানে মানে আমাদের সাথে যেহেতু এই টপিকটা নিয়ে স্যার আপনি কথা বলতেছেন, এবং প্লাস হচ্ছে আপনার যতগুলো আমি কর্পোরেটের আপনার যত মানে আমি বিভিন্ন ট্রেনিং বা স্টার্টআপ বিভিন্ন জিনিসগুলো আমি দেখছি, সেই হিসেবে স্যার মানে আমি মনে করি আমাদের জন্য এই যে টপিকটার আপনি কন্টাক্ট করতেছেন, এটার উপযুক্ত বিদায় স্যার আপনি আজকে আমাদের সাথে মেন্টর হিসেবে কাজ করতেছেন স্যার। এই কারণে আমি ফারুক ভাইয়ের সাথে, ওমর ফারুক ভাইয়ের সাথে দেখলাম।
তারপরেও আমি বলবো না, আমি এখনো কোথাও নেই, কারণ আমার অনেক দূর যেতে হবে। এবং আপনাদেরকে একটা মজার গল্প বলি আসলে। আর ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু, ইউ নো ইট, মতিলাল নেহরুর ছেলে। তো জওহরলাল নেহরুর বালিশের নিচে একটা কাব্যগ্রন্থ, একটা কবিতার বই, একটা কবিতার পাতা ভাঁজ করা থাকতো। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে উনি একবার করে পড়তেন এটা। আই বিলিভ যে ব্র্যান্ডিং এর জন্য এটাও কাজে লাগবে। দেখেন, ব্র্যান্ডিং অত সহজ জিনিস না। সাদিয়া যেটা প্রশ্ন করেছেন, সময় হলে নিশ্চয়ই আমি উত্তর দেব। তো জওহরলাল নেহরু প্রতি রাতে যেটা পড়তেন, রবার্ট ফ্রস্ট তার প্রিয় কবি ছিল, ইংরেজ কবি রবার্ট ফ্রস্ট। লাইনগুলোর কিছু কিছু আপনাদের জানা আছে আমি জানি, একটা দুটো লাইন তো অবশ্যই আপনি জানেন। আমি 4টা লাইন বলি। The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. আমাকে অনেক দূর যেতে হবে, ঘুমোতে যাবার আগে আমাকে অনেক দূর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে। এ ধরনের যদি ভিতরে আকাঙ্ক্ষা এবং তৃষ্ণা না থাকে, অতৃপ্তি না থাকে, যন্ত্রণা না থাকে, যেটাকে বাংলায় বর্গের জয় বফলা আকার লয় আকার জ্বালা না থাকে, যার মধ্যে জ্বালা নাই, যার মধ্যে বার্নিং ডিজায়ার নাই, ওর দ্বারা কিচ্ছু হবে না। আপনাদের সবার মধ্যে আমি একটা কথাই বলি, যে কোনো টপিক শেখাতে গেলে সর্বপ্রথম আগে ইউ হ্যাভ টু ওন দ্য সাবজেক্ট। পার্সোনাল ব্র্যান্ডিং, আগে নিজেকে পুরো আপনি মুরিদ করেন, নিজেকে আপনি মুরিদ করে ফেলেন। গতকালকে কয়েকটা শব্দ বলেছিলাম আমি, রিবার্থ, ভ্যাকুয়াম করা এবং রিফিল করা, রিকনস্ট্রাক্ট, নিজেকে রিকনস্ট্রাক্ট করতে হবে। বড়পীর সাহেবের কাছে একজন যে বলছিলেন, একজন পীর, মানে খুব মানে সাধারণ পীর আর কি, অনেক আলেম টালেম পাশ করে গেছিলেন, বা ফাজিল কামিল কিছু একটা পাশ করা, মানে সেই যুগের লেখাপড়া জানা। বড়পীর সাহেব বললেন যে, শোনো, তুমি আজকে বাড়ি চলে যাও, তোমার মধ্যে যা আছে সমস্ত কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে কালকে শূন্য হয়ে এসো। কারণ ওর মধ্যে ছিল যে আমি তো একজন কামেল পাশ করা, আমি একজন মুফাসসির, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফতি, লাইক দ্যাট। তো উনি তো এটা কাশফের মাধ্যমে উনি বুঝতেছিলেন। কারণ মানুষের মধ্যে যখন এই জ্ঞানের অহমিকা বা দেমাগ থাকে এবং নিজের মধ্যে যে একটা অহংবোধ থাকে, তখন তার দ্বারা কিচ্ছু হয় না, নিজেকে সম্পূর্ণ জিরো করে ফেলতে হয়। প্যারাডাইম শিফট করতে গেলে একটা ডিম ভেঙে ফেলে যেরকম, একটা ফুলানো বেলুন যেরকম ভেঙে ফেলে, ফুটাই ফেলে, ওরকম ভেঙে জিরো করে দিয়ে ধীরে ধীরে আবার করতে হয়। যারা ব্র্যান্ডিং করতে চান, আজকে সেশনে অনেক কিছু আলোচনা না হলেও শুধু একটা কথা বলবো, আপনাকে নিজেকে ধ্বংস করে নিজেকে আবার তৈরি করতে হবে। সে ফর এক্সাম্পল, আসলে টপিকস কিন্তু একটার পর একটা চলে আসে। আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে ইউ ওয়ান্ট টু ব্র্যান্ড ইউরসেলফ, তাই না? এই যে সিদ্ধান্ত নেওয়া, যেটাকে ইংরেজিতে বলে ডিসিশন, এই ডিসিশনের শব্দ অক্ষর, মানে এই শব্দটাকে যদি ভাঙাই অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু এটা সন্ধি বিচ্ছেদ আছে ইংরেজিতে, আপনারা জানেন কিনা আমি জানি না, ওই ইংরেজিতে চমৎকার সন্ধি বিচ্ছেদ আছে। তো ডিসিশনটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করে ফেলি বা এর রুটসে চলে যে ব্যাখ্যা করি, তখন একটা জিনিস পাওয়া যাবে, শুধু সেইটুকু বলে ফেলি, দ্যাট ইজ, ডিসিশন মানে দাঁড়াবে যখন আপনি কোনো কিছু করতে যাবেন, when you take the decision to do something, সেই মুহূর্তের, সেই ঘন্টার বা সেই দিনের পর থেকেই যদি আপনার এন্টায়ার আচার আচরণের মধ্যে কোনো পরিবর্তন না হয়, আপনার দ্বারা ওই জিনিস অর্জন করা সম্ভব হবে না, হবে না, এন্ড হবে না, লা রাইবা ফিহি, ইহাতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই যে ছেলেমেয়েরা, কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চাকরি পাচ্ছে না, উদ্যোক্তা হচ্ছে, ভালো কিছু করতে পারতেছে না, কেন পারতেছে না আমি জানি। কারণ হচ্ছে কি, তারা যেখানে পায় সেখানে দৌড়ায়, যে একটা কোর্স করে, বই কেনে, এটা করে, সেটা করে, মেন্টর ধরে, লাভ নাই। আমি রুটসের অল্প একটু জানি। আমি এখানে কে কথা বলছিল, রাহুল নাকি আর উমর বলছিলেন যেগুলো, আমি ভাই আপনাদেরকে একটা কথা বলি, এই ইন্ডাস্ট্রিতে 2 বছর আসছি, তার মধ্যে 1.5 বছর হচ্ছে করোনা। আমি তো অনেককে কথা বলতে দেখি। অ্যাকচুয়ালি দেখেন, আমি এইচআর জানলেও কিন্তু এইচআর হয়তো বোঝার জন্য জানি, বাট এইচআর এর উপর লেকচার দেওয়ার মতো আমার অধ্যত্ত নাই, অডাসিটি নাই, আমার কিন্তু এই সাহস নেই। কারণ কি, আমি তো এইচআর এর লোক না। আজকে যারা সেলস এর ট্রেনিং দেয়, লিডারশিপের ট্রেনিং দেয়, মার্কেটিং এর ট্রেনিং দেয়, যারা জীবনে কোনোদিন সেলস করে নাই, জীবনে কোনোদিন ঘরের বাইরে যায় নাই, মাল্টিমিডিয়াতে দেখা যাচ্ছে যে একটা রুমের মধ্যে, এসি রুমের মধ্যে একেবারে ফটাই তুলতেছে ট্রেনিং দিয়ে। হোয়াট ইজ ইট? দিস ইজ হ্যাপেনিং হিয়ার। তো সেই ট্রেনিং পে আপনি কি করবেন? আর আমার জুতোর সুক্তলা জানে আমি কি করেছি। এই সেই সাতক্ষীরা, শ্যামনগর, বংশীপুর বলি, আর ওদিকে দিরাই, সাল্লা বলি, সুনামগঞ্জের। সারা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার গাড়ি চাকা যায়নি, যেখানে আমার ড্রাইভারের চাইতে আমি রাস্তা বেশি চিনি, ড্রাইভার এত রাস্তা চিনে না, আমি চিনি। এটা করার পরে আজকে বসছি দুটো কথা বলতে, কারণ আই হ্যাভ গট দিস কারেজ, দ্য মেন্টাল অ্যাটিটিউড টু টক টু ইউ। এই জন্য তো আমি ধরেন গুগল নাই, সো আর আমি তো নিজে মানে ওই অর্জন করে ফেলেছি, আই এম দ্য ডিকশনারি।
তো আমি জানি অনেকেই তো সঙ্গে সঙ্গে ওই গুগল করবে, গুগল করে সেখান থেকে নিয়ে সামার একটা পাওয়ার পয়েন্টের ইয়ে করে ফেলে দেবো, আমি প্রেজেন্টেশন করবো। আমি কারো দোষ দিচ্ছি না। তো অ্যাকচুয়ালি যে হয় না কেন, হয় না কারণ আপনাদেরকে গাইড করতে গেলে যে জায়গাটায় সবচেয়ে বেশি গাইড করা দরকার, দেখেন একটা ইস্পাতের বা লোহার কোন জিনিসের উপরে যদি মরিচা ধরা থাকে, রাস্ট থাকে, তার উপরে আপনি যত সুন্দর এবং দামি কোটিং দেন না কেন, রং করেন না কেন, কিছুদিন পরে কিন্তু এই কোটটা উঠে যাবে। থাকবে সেই কোটটা? আস্তরণ থাকবে? থাকবে না? জি না। থাকবে না তো, কারণ আপনার ওই যে রাস্ট তুলে ফেলা হয়নি। আমি যেটা করি সেটা হচ্ছে আপনাদের যে রাস্ট পড়ে তার সাথে ধুলা আছে, ধুলাটা আমি নরম কাপড় দিয়ে মুছে দিই। আমি শিরিষ কাগজ দিয়ে ঘষা দিই না, তাহলে তো আপনাকে ছিলে যাবে, রক্ত বেরোবে। আমি জাস্ট নরম কাপড় দিয়ে মুছে দিই, বলে যে বাবা এখানে ময়লা আছে, এই ময়লাটা ফেলে দিয়ে এরপরে এখন এখানে রং দিতে হবে। দিস ইজ মি, আমার ইউএসপি এটা, আমার ইউনিক সেলিং প্রপোজিশন এটা। কেন বললাম যে আপনারা যা করতে চান না কেন, চাকরি, গভর্নমেন্ট চাকরি, বেসরকারি চাকরি, উদ্যোক্তা হওয়া, হোয়াট এভার ইট ইজ, সবার আগে ইউ হ্যাভ টু ওন ইট। এটাকে ওনারশিপটা লাগবে, এবং যে মুহূর্তে এটা আসবে তার পর মুহূর্তে একে ওই যে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, চলে যাক বিশ্ব, ড্যাম ইট, জাহান্নামে চলে যায়, আমার কিচ্ছু যায় সেটা। আমি একটা প্রায় ওই যে একটা শব্দ বলি যে, আর আমি যে কিছু চাহিলে জননী বলে শুধু রাখিব, কোনো কিছুর দিকে তাকানোর কোনো খবর নাই। আমার ধ্যান জ্ঞান এভরিথিং সূর্যমুখীর মতো, সূর্যমুখী যেরকম করে সেরকম আমি সূর্যের দিকে, আর কোনো দিকে না। আপনাদের সবাইকে আসলে এই কাজটা সবার আগে করতে হবে। আমার কাছে কিন্তু ইসমে আজম নেই, আমার কাছে আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি নেই, তাবিজ নেই, পানি পড়া নেই, এমন কোন তাবিজ নেই যেটা দিলে কালকে আপনি কিছু একটা হয়ে যাবেন। আমি আজকে কথা বলছি 35 ইয়ার্স, আমি জানি এখানে অনেকের বয়স তো 35 বছর হয়নি, কারো কারো হয়তো হয়েছে। 35টা বছর কিন্তু এই কাজ করে তারপরে কথা বলতে আসছি। সো এই যে কথার ব্যাপ্তিটা আমার হয় ব্যাপক হয়ে যায় একটা কারণেই, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য, সরি, যে পার্সোনাল ব্র্যান্ডিং থেকে শুরু করে অনেক কিছু আপনারা বলতেছিলেন আমাকে ব্র্যান্ড নিয়ে, আমি সাহস পাইনি একদিন। এখনো প্রচুর না পড়লে আমার ঘুম আসে না, আমি দিন রাত 24 ঘন্টায়, আমার মনে হয় যে আমি তো অনেক কিছু জানি না, আমি কি করে কথা বলবো, আমার কথা হচ্ছে না, আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। কারণ আপনার সেশনে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, একটু নিচুর দিকে গেলে তাদেরকে আর একটা ল্যাঙ্গুয়েজে কথা, আরো পশ সেশনে চলে গেলে আরো ভিন্ন ল্যাঙ্গুয়েজ আমাকে কথা বলতে হবে, আমার অনেক কিছু শিখতে হবে, কয়েনিং অফ ওয়ার্ড শিখতে হবে। তাহলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং এর অনেক কথা বলে যাচ্ছিলাম। তার মানে হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা পার্সন, একটা পণ্য অথবা একটা ব্যক্তি অন্যের চেয়ে আলাদা, এইটা করতে গেলে কি করতে হবে? আপনারা যাদের নাম বললেন, ব্র্যান্ডের কথা, সাকিবের কথা বলেন, ডক্টর ইউনুসের কথা বলেন, আমি বলেছি মাদার তেরেসার কথা, প্রফেট মোহাম্মদের কথা, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তাহলে যতগুলো মৃত্যু রবি ঠাকুরের জীবনে আসছে, মেজ মেয়ে, বড় মেয়ে, স্ত্রী থেকে শুরু করে পুত্র, একটা একটা করে মৃত্যু হচ্ছে তার জীবনে, কি যে দুঃখের জীবন কেউ কল্পনা করতে পারবেন না। আপনারা যারা জানেন না রবীন্দ্রনাথের জীবনী, কারণ আমার জীবনে আমি ইংরেজি পড়লেও কিন্তু মাস্টারি করছি বাংলা সাহিত্যের, আমি একটু জানি, কত জানি না। বাট দুঃখের বিষয় কি জানেন, অনেকে বলে থাকে জমিদারের সন্তান, নো, তার জীবনে যে কি যন্ত্রণা, ইউ ক্যানট বিলিভ ইট। সেই মৃত্যুগুলো সহ্য করে সে যে সমস্ত লেখা লিখে গেছে, এটা পিওর ইমাজিনেশন। মৃত্যু নিয়ে তার কতগুলো গানও আছে, রবীন্দ্রনাথের গান আছে। সারা ইউরোপে, সারা আমেরিকায় ঘুরে বেড়াইছে সে, দক্ষিণ আমেরিকাতে চলে গেছে কি জন্য? কিছু টাকা পয়সা জোগাড় করার জন্য, লেকচার দিয়ে ওই শান্তিনিকেতন তৈরি করার জন্য। বোলপুরে কিছু জমি করা ছিল বাপদাদার আমলের, সেইখানে একটা প্রতিষ্ঠান করার জন্য অনেক কিছু করে গেছে, যেটার উদ্যোক্তা মূলত ছিল টলস্টয়। টলস্টয়ের কিন্তু এরকম একটা এস্টেট ছিল, সেখানে সে কিছু স্কুলও করেছিল, ইত্যাদি ইত্যাদি। এবং সে সময় টলস্টয়ের সঙ্গে আমাদের মহাত্মা গান্ধীর একটা পত্র যোগাযোগ ছিল। তো রবি ঠাকুর নিশ্চয়ই এগুলো জানতেন, বাট উনি এটাকে সফল করার জন্য করেছেন। সো রবি ঠাকুরকে কিন্তু সহজে ব্র্যান্ডিংটা হয়নি, তাই না? সো আমরা এখন কি বলবো, একটা প্রোডাক্ট বা একটা পার্সন যদি ব্র্যান্ডিং হতে হয়, তার কিছু ইউনিকনেস লাগে, ডিফারেন্স কিছু জানে। সে যে ম্যাডাম আমাকে বললেন ব্যবসা করেন, সে উনি সালোয়ার কামিজের ব্যবসা হতে পারে, শাড়ির ব্যবসা হতে পারে, তারপরে খাবারের ব্যবসা হতে পারে, হাতে বানানো কোনো জিনিস হতে পারে, অথবা পদ্মার ইলিশ হতে পারে ইসের চাঁদপুরের, অথবা শুটকি মাছ হতে পারে কক্সবাজারের, অথবা সুন্দরবনের মধু, সিলেটের চা, এরকম কিছু জিনিস কথার কথা। কারণ আমি যারা ওই উদ্যোক্তাদের ট্রেনিং দিই, তার মধ্যে অনেকেই দেখি এগুলোই বেশি করে, অনেকে অনেক কিছু করেন। তো এইটা এখন সুন্দরবনের মধু, আপনার মধুর মধ্যে কি ইউনিকনেস আছে? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স দ্যাট মধু অ্যান্ড দিস মধু? তাবরের মধুর সাথে বাংলাদেশের এই মধুটার কি পার্থক্য?
দাবর কেন এত চলে? ভিন্ন দেশি একটা প্রোডাক্ট এত মধুর মার্কেট অ্যাকোয়ার করে ফেলছে, আমাদের সেই ব্র্যান্ডটা পারতেছে না কেন? এপির মধু তো একসময় খুব ভালো মধু ছিল, কিন্তু পাই না আমরা। তার মানে কি, ইউনিকনেস কোন একটা প্রোডাক্টের মধ্যে থাকতে পারে, তার প্যাকেজিং এর মধ্যে থাকতে পারে, তার প্রেজেন্টেশনের মধ্যে হতে পারে, তার ডিস্ট্রিবিউশনের মধ্যে হতে পারে, তার সার্ভিসের মধ্যে হতে পারে, তার প্রাইসের মধ্যে হতে পারে, অ্যাস্থেটিক্স এর মধ্যে হতে, কত রকমের ডিফারেন্স হতে পারে। কি এখন বিজনেস করতে গেলে যে আমি সাদিয়া ম্যাডামকে বলছি একটু শুনতে হবে এগুলো, আর যারা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলবো, তো আমি জি যে স্যার। অন্যের চেয়ে আলাদা, আমি অন্যের চেয়ে আলাদা, তার এটা তো ব্র্যান্ডিং। আমার কি করতে হবে? আমি আলাদা কি করে হলাম? এখন কোকা কোলা কিভাবে হলো, লাক্স কি করে হলো, তাই না? গ্রামীণ ফোন কিভাবে হয়েছে, কাছের থেকে, তাই ঠিক আছে? অ্যাপেল কিভাবে হয়েছে, আপনারা এই নামগুলো বলে গেছে, অ্যামাজন কি করে হলো, তাহলে প্রত্যেকেরই কিন্তু পেপসি কি করে হয়েছে? এই প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু তার একটা ইতিহাস আছে, জন্ম, তার মার্কেটিং, একটা ইতিহাস আছে। এই কোকা কোলার উপরই আমার কাছে মানে এরকম ভলুমনাস বই আছে, অসংখ্য, একটা বই মানে 1000 পৃষ্ঠারও আছে। মানে কোকের উপরে সম্ভবত দা বিগেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। তো ইতিহাস তো লিখে শেষ করা যাবে না। তাহলে আপনার বা আমার একটা ইউনিক কোয়ালিটিটা কি এটা দেখতে হবে। তাহলে কি চুপ করে আমি একটু বসি, আমরা সবাই যেরকম মানে যেরকম আমরা বলি না যে নীরবতা পালন করি 1 মিনিট 0.5 মিনিট, সেরকম একটু নীরব হয়ে একটু ভেবে দেখি তো, আচ্ছা আমার স্পেশালিটি কি, আমার কোন গুণটা, আমার কোন জিনিস আমি ভালো পারি। প্রত্যেকে যদি আমরা একবার ভাবি, তখন কিন্তু বের হয়ে আসবে যে আমি তো এই কাজটা ভালো পারি, তাই না? তো যে জিনিসটা আমি ভালো পারি, একটু একা একা চিন্তা করে 1 2 3, শুধু একটা হলে হবে না, 2-3টা টপিকস বা 2-3টা বিষয় আপনি কি করে নেন, সিলেক্ট করে ফেলেন যে এটাই হচ্ছে আমার এরিয়া, এর বাইরে আমি যাব না। ডিজিটাল ওয়ার্ল্ডে গেলে কি হয় যে এটার থেকে ওইটা, ওটার থেকে ওটা, একটা ক্লিক করতে করতে কই যে চলে গেছে তার কোনো খবর নেই। না, আমাকে শুধু যে আমি এই 3টা জিনিসে ভালো, সুতরাং এই 3টা জিনিসের উপরে সিরিয়াল নাম্বার 1 এর উপরে আমি কাজ করে যাব। দিস ইজ মাই ইউনিকনেস, ইউএসপি। আচ্ছা, আমাকে, আমি যদি এখন সে কোন একটা প্রোডাক্ট, মানে প্রোডাক্ট বলছি, কোন একটা নলেজের কথা বলি, যে বাংলাদেশে সবচেয়ে ভালো স্পোকেন ইংলিশের ট্রেনিং দিতে পারে অমুক, তখন আপনার কথা চলে আসবে। হঠাৎ করে স্পোকেনটা মনে পড়ে গেল, আপনাদেরকে বলে ফেলে, আমি কোনো মানুষের নাম বলবো না, গীবত হচ্ছে না। কোন একটা বিখ্যাত প্রতিষ্ঠানে একবার গেছিলাম আমি করতে, একজন স্পিকার হয়ে। সেখানে আমার আগে একজন স্পিকার ছিলেন, একজন ইংলিশ স্পোকেন ইংলিশের ট্রেইনার। উনি 1 থেকে 1.5 ঘন্টা স্পোকেন ইংলিশ শেখালেন। বিলিভ মি অর নট, আমি ফ্রিজ হয়ে বসেছিলাম, মনে হচ্ছিল মা বসুধা দিদা হও। আমি সহ্য করতে পারতেছিলাম না। এটা কি? অডিয়েন্স কারা, তাদের লেভেল কি, তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, তাদের এডুকেশন কি, এবং আমি আসলে কি শেখাবো। ইউ সি, অস্ট্রেলিয়ার অ্যাকসেন্ট এক রকমের, ব্রিটিশ অ্যাকসেন্ট এক রকমের, আমেরিকান অ্যাকসেন্ট এক রকমের, কানাডিয়ান অ্যাকসেন্ট এক রকমের, ইভেন আমাদের কি বলে এটা, দক্ষিণ আমেরিকার এরকম ক্যারিবিয়ান অঞ্চলে এক রকমের, ইভেন আফ্রিকান কিছু কান্ট্রি আছে যাদের কিন্তু ইংলিশই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাকসেন্ট অন্য রকমের। পৃথিবীতে সমস্ত দেশের, ইভেন খোদ আমেরিকা বা কি বলে ইংল্যান্ড, এদের অ্যাকসেন্ট একটা বাচ্চা জন্মের পর থেকে সেই অ্যাকসেন্টটা শিখে থাকে। সুতরাং সেই বাচ্চাটা যত সহজে অ্যাকসেন্টটাকে অ্যাডাপ্ট করতে পারবে, আমি আপনি পারবো না, চেষ্টা করবো কতটুকু পারি। তো উনি যেভাবে ফনেটিক্স শেখালেন, যেহেতু আমি ওই সাবজেক্টের ছাত্র, ফনেটিক্স বা ধ্বনি বিজ্ঞান আমাদের একটা ছিল, সাবজেক্ট ছিল, কবি আশরাফ সৈয়দ, উনি আশরাফ স্যার আমাদেরকে পড়াতেন। তো আমি অবাক হয়ে দেখতেছিলাম যে কিভাবে উচ্চারণগুলো হবে, এটা নিয়ে 1.5 ঘন্টা উনি শেখালেন। এবং আমার কাছে মনে হয় 1.5টা ঘন্টা সমস্ত মানুষের অপচয় হয়ে গেল। এই যে আজকে আমি কথাটা বললাম, তার কারণ কি, কোনো মানুষকে কিন্তু আমি হিংসা করে আমি ইংরেজি শেখাই না, বাট জিনিস হচ্ছে যে উনি এখনো কিন্তু কানেক্ট করতে পারেননি যে আসলে অডিয়েন্স কারা, এদেশের অডিয়েন্স কারা, এবং টার্গেট অডিয়েন্স বিশেষ করে তাদের ক্লাসিফিকেশন কি, ওই দিন উনি যাদেরকে শেখাতে যাচ্ছেন তাদের ইয়েটা কি, কোয়ালিটিস গুলো কি, এবং কিভাবে আমি ডেলিভারেশনটা করবো, কমিউনিকেশনটা আমি কিভাবে করব। কোনো কিছুই হয়নি, যে কারণে 1.5 ঘন্টা অপচয় হয়েছে। আপনি স্পোকেন ইংলিশের ট্রেনিং করান, আপনি এক্সেলের ট্রেনিং করান, আপনি কি বলে পাওয়ার পয়েন্টের ট্রেনিং করান, আপনি কোডিং এর করান, যা কিছু করান না কেন, রান্না শেখান না কেন, দেখবেন আপনি যেন টোটালি আউটস্ট্যান্ডিং হয়ে দাঁড়াতে পারেন। তার জন্য আপনাকে সবাইকে ফলো করতে হবে, পাশাপাশি আপনার কাছে ইউনিক ক্যারেক্টারিস্টিক তৈরি করে নিয়ে আসতে হবে। তো সেই ক্যারেক্টারিস্টিক গুলো, ব্যক্তির ব্র্যান্ডিং যখন হয় না, একটা প্রোডাক্ট যেমন লাক্স সাবান যদি ধরি আমরা,
তখন দেখবো প্রথমে কিন্তু আমরা গেট আপটা দেখবো, বা যে কোনো প্রোডাক্টের গেট আপ দেখবো আমরা। সিমিলারলি একটা মানুষ যখন ব্র্যান্ডিং হয়, ব্র্যান্ডেড হয়, তখন তার গেট আপ কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। কারণ এখনই যদি আপনাদের সামনে কিছু মনে করেন না আমি এই জায়গাটা একটু দুর্বল, কারণ আমার সারা জীবনে আমি এই পোশাক নির্ভর ছিলাম না, শেখ সাদির স্টাইল আমার, তারপরেও আমি যদি কটকটে লাল রঙের বা হলুদ রঙের একটা টি শার্ট পরে এসে বসতাম, আপনারা সবাই কথা শুনতেন ঠিকই, মনে মনে অনেকে বকতেন যে এই লোকটার কোনো রুচি জ্ঞান আছে, সেই রংটা তো আমার সঙ্গে যাবে না। একটা মানুষের পায়ের জুতা, স্যান্ডেল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত টোটালটা দেখতে হবে, এটা কিন্তু তার ব্র্যান্ডের একটা পার্ট। কারণ প্রতিটা দিন আপনি, প্রতিটা ক্ষণ যদি আপনি সচেতন না থাকেন, আপনার জুতাটা শাইনিং হতে হবে, কিন্তু স্যান্ডেল শু যদি হয় সেটাও শাইনিং হতে হবে। কারণ a gentleman or woman is known by the shoe he or she puts on. জুতা দেখে ভদ্রলোক চেনা যায়, জুতাটা পরলে ওরকম হবে না। অনেকে ছেঁড়া মোজাও পরে থাকেন, কিন্তু নামাজ পড়তে বা অন্য কোনো কারণে জুতা খুলে ফেললে কিন্তু কারো না কারো চোখে পড়ে যায়। সুতরাং ঢাকার জন্য ছেঁড়া মোজা পরা যাবে না। আমি দেখেছি বলে বললাম, অনেকের বেল থাকে না কোমরের, ছেলেদের এই বেল পড়তে পড়তে নিজেতে নিজের বেল দেখতে পারে না, বেলটার এই জায়গায় একটা হুক লাগে, ওই জায়গাগুলোতে কি হয়ে যায়, সাদা হয়ে যায়, ফাঙ্গাস পড়ে। সবকিছু ঠিক আছে তার, কিন্তু বেল্টের দিকে নজর গেলেই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তার কালার কম্বিনেশন, তার চুল কাটা, দাড়ি কাটা অথবা অন্যান্য প্রেজেন্টেশন সব ঠিক আছে, বুক পকেটে 3টা কলম গুজে রাখছে, আমি অনেককে দেখছি। ভাই 3টা কলম কেন, অথবা একটা কলম রাখছে এমন উদ্ভট রঙের, তার শার্টের রং তার এন্টার গেটআপের সঙ্গে ওই রং কোনোভাবে যাচ্ছে না। আমি সালাম দিলে আসতে যে তার বুক পকেট থেকে আমি কলমটা বের করে নিয়ে আসছি। এটা কিন্তু ব্র্যান্ডিং যে হচ্ছে না তো, এটা হচ্ছে আউটওয়ার্ড ব্র্যান্ডিং বললাম আমি। ইসের প্রোডাক্টের গেটআপ যেটা বলছি, এটা হচ্ছে পার্সোনাল গেটআপ, এটা থাকতেই হবে নাম্বার 1। এইবারে আপনি স্কিল যেটা অর্জন করতে চান, যে আমি এ বিষয়ে দক্ষ হতে চাই, হোয়াট এভার ইজ দ্য সাবজেক্ট ইউ লাইক টু চুজ আউট, সেটা চুজ আউট করার পরে ইউ হ্যাভ টু স্টার্ট লার্নিং অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট। আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা অল্পতেই উপার্জনের দিকে চলে যাই। গতকালকে আমাকে রাতে একজন ক্লাসিক্যাল মিউজিকের একজন টিচারের সঙ্গে অনেকক্ষণ কথা হচ্ছিল, উনি আমার বলছিলেন, টেলিফোন করে বললেন, জিলানি ভাই আসলে কারোর সাথে কথা বলে তো মজা পাই না, এই জন্য আপনার সাথে কথা বলতে চাই। তো ওনার ছাত্ররা একটু সারগাম শিখে একটু 2-একটা রাগের কিছু শিখলেই এরপর গান বাজাতে চায়। তাই ওনাকে এইসব নিয়ে আমি বলছিলাম যে আপনি ওদেরকে এইভাবে কিছু তালিম দিবেন, তাহলে দেখেন হয় কিনা। কারণ ক্লাসিক্যাল মিউজিক এত সহজ জিনিস না, অনেক ধৈর্যের ব্যাপার। ক্লাসিক্যাল মিউজিক যেরকম ধৈর্যের ব্যাপার, ব্র্যান্ডিং ধৈর্যের ব্যাপার। আমরা যাদের গান শুনি একটু ক্লাসিক্যাল মান্নাদের গান এত ভালো লাগে, তার কারণ একটাই, সেটা হচ্ছে তার ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। অনেক গানই কিন্তু ভালো লাগে না, আর হুট করে যে একটু ভালো লাগে, একটু পরে ভালো লাগে না, 1 বছর কেন 1 মাস পরেও মনে থাকে না, তার কারণ হচ্ছে ওর মধ্যে ক্লাসিক্যাল ইয়ে নাই, টোন অ্যান্ড টাচ নাই। তো আপনাকে ইনভেস্ট করতে হবে। কি কি অর্থ ইনভেস্ট করা লাগতে পারে? বই কিনেন, ডাটা কিনেন, আপনি ওয়াইফাই কিনেন, পারলে কোনো ভালো কোনো জায়গা থেকে কোর্স করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ, করেন আপনি। এক। সেকেন্ড হচ্ছে আপনি টাইম ইনভেস্ট করেন। আপনাকে এ পর্যন্ত আসতে তো 20-25-30 বছর লাগছে, তো ওয়াই ইউ আর সো মাচ এক্সাইটেড? কোন একজন যদি রাতারাতি কিছু হয়ে দিয়ে থাকে, দ্যাট ইজ টোটালি সিচুয়েশনাল ব্যাপার, তার সিচুয়েশন অ্যানালাইসিস করে দেখেন। আমরা খালি স্টিভ জবস দেখি, কিন্তু রাতের বেলা খেতে না পেয়ে উনি কি করতেন সেই গল্পগুলো তো হয়তো আমরা পরবর্তীতে এটা রূপকথার গল্পের মতো জেনে গেছি, কিন্তু যেদিন উনি খেতে পারতেন না সেদিন কি ছিলেন। সো প্রত্যেকটা মানুষকে কাস্টমাইজ করে, যেহেতু মানুষগুলো ইউনিক, আমরা কাস্টমাইজ করে আমাদের প্রবলেমটা দেখতে হবে, আমাদেরকে কাস্টমাইজ করে উঠে আসতে হবে। তাহলে আপনার অ্যাপিয়ারেন্স, আপনার পার্সোনালিটি, আপনার, কারণ আপনারা যদি আমার ফেসবুকটা খেয়াল করেন, আমার পেজে কখনো যদি দেখেন, ফেসবুক পেজে কোনোদিন দেখবেন না যে আমার জন্মদিন কেউ কিন্তু জানে না, আমার পারিবারিক কোন হোটেলে যে খেতে বসে কোনো ছবি কোনোদিন দেখবেন, এরকম করে বহু বিষয় কিচ্ছু দেখবেন না আমার। আমি 2-4টা কেউ কমেন্ট, আমি একটা ব্লগ লিখি আর 2-একটা ছবি দেই, ব্যানারটা চলে যায় ফেসবুকে, আর কেউ কেউ লিখলে সেখানে হয়তো একটু কমেন্ট লিখি, এর বাইরে কোনো কিছু আমার ফেসবুকে পাবেন না। মাঝখানে আমি যে করোনা আক্রান্ত মানে যাই হয়ে গেছিলাম, তো সেই অবস্থা কেউ জানতো না, তো পরবর্তীতে ফেসবুকে একটা পোস্ট দিই, অনেকে আমাকে বলছে জানলাম না। আমি বলছি যে ভাই আমি তো ফেসবুকে পার্সোনাল কোনো কিছু দেই না, দিস ইজ মাই পার্সোনাল স্টাইল, দিস ইজ মাই পার্সোনালিটি, দিস ইজ মাই ইউনিকনেস। আমি আপনাদেরকে ব্র্যান্ডিং বলেই দিচ্ছি, আমার ইউনিকনেস এটা, ক্লিয়ার? এবার আমার অ্যাপিয়ারেন্স বললাম, আমি আপনার পার্সোনালিটি বললাম। এখন পার্সোনালিটি আসলে এত বিশদ বিষয় যেটা শেখানোর সময় না এখন, কোন একটা সময় হয়তো শেখাবো আমি, এটা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং।
আমি আবারও ক্ষমা চেয়ে নিয়ে একটা কথা বলি, ইদানিং আমি ফেসবুকে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি কিছু কিছু পোস্টের পড়ি, কমেন্ট পড়ি, শত শত কমেন্ট হলে পড়ি, কোন একটা কোর্সের ব্যাপারে একটা অ্যাড দেখে সেখানে মানুষ যে কত শত বাজে কমেন্ট করছে, আমার গা ঘেমে যাচ্ছিল যে হোয়াট ইজ ইট। আই বিলিভ যে আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে আমি বলবো না কিছুই। এ কি, এত খারাপ ধারণা হয় কি করে মানুষের পার্সোনালিটি, এবং সেখানে বলে দিচ্ছে কেউ কেউ কমেন্টস এর মধ্যে যে জিলানী সাহেব আপনি আপনার দাড়িটা ঠিক করেন, জিলানী সাহেব আপনার চুল ঠিক করেন, আপনার এই কি বলে চশমা ঠিক করেন, আপনার টি শার্ট ঠিক করেন, আপনার জুতা ঠিক করেন, অনেক কথা বলতেছেন। ওয়াই? আমি যদি এইটা না হই, হাউ ইউ উইল ফলো মি? ব্র্যান্ড হওয়া মানে জানেন তো, ব্র্যান্ড হতে গেলে কিন্তু কোকাকোলা যখন বাজারে আসছে, এরপরে অনেকেই কিন্তু এই জাতীয় জিনিস নিয়ে আসছে, তাই না? এবার আমি যে লাস্ট প্রতিষ্ঠানে ছিলাম সেখানে আমি কিন্তু মোজো বিক্রি করেছি, মোজো কিন্তু আগে আসেনি, কোকাকোলা আসছে আগে, তাই না? তার মানে লাক্স সাবানটা আসছে, এরকম করে মানে যেটা ব্র্যান্ড হয়ে যায় সবাই সেই ব্র্যান্ডটাকে ফলো করে। সেটা আবার মার্কেটিং এর অন্য আলোচনা করা যাবে, সেটা ফলো কিভাবে মার্কেটিং হবে, ব্লা ব্লা। ইস্যু হচ্ছে আমরা চলে গেলাম অ্যাপিয়ারেন্স, পার্সোনালিটি, স্কিলে। আপনার যে জিনিসটা বলছি এটাকে আপনি স্কিলকে ইমপ্রুভ আরো ইমপ্রুভ করে ইউনিক করে নিয়ে যান। গুড, বেটার, বেস্ট যেরকম হয়, যে তখন হচ্ছে যে আমি ছাড়া আমার মতো করে আর কেউ হবে না। ক্লিয়ার? যেমন অর্জুন ছিল শ্রেষ্ঠ তীরন্দাজ, তাই না? আর তো কেউ ছিল না সেখানে। দ্রোণাচার্য কিন্তু, আপনারা হয়তো যারা যারা মহাভারত জানেন তারা নিশ্চয়ই জানেন, একলব্যকে কিন্তু হতে দেয়নি, গুরু দক্ষিণা নিয়ে বৃদ্ধাঙ্গুল কেটে দিতে হয়েছিল একলব্যকে, কারণ সে শেখায় নাই। কিন্তু এখানে আরেকটা মজার জিনিস আপনাদেরকে বলবো, যেটা বলছিলাম যে ডিসিশন নিলে আপনাকে আর আমি যে কিছু চাই না, আপনাদেরকে ওই গল্পটা বলে দিতে হয় যে আগের যুগে যেমন তীর ধনুক দিয়ে যুদ্ধ করা হতো, শ্রেষ্ঠ তীরন্দাজ অর্জুনের কথা বললাম, ওস্তাদ ছিলেন দ্রোণাচার্য, গুরু দ্রোণ বা দ্রোণাচার্য। ওইখানে একলব্য বলে যে লোকটা গেছিল ওনার কাছে শিখতে, উনি শেখায় নাই, কারণ বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের ছাড়া অন্য কাউকে উনি শেখান না, এই জন্য ওকে রিজেক্ট করছে, না তোমাকে আমি ছাত্র হিসেবে নিব না। এখন আমার কাছে আপনি আসলেন অন পেমেন্ট অর ফ্রি হোয়াট এভার ইট ইজ, আমি বললাম যে আমি সরি, না আপনাকে আমি শেখাবো না। আসলাম আপনার মধ্যে একটা জিদ জাগার কথা, আমাদের মধ্যে একটা ইগো কাজ করে, সেটা কি, আর দূর ওনার মতো কত মানুষ আছে। কিন্তু সে চিন্তা করলো না, উনি আমার গুরু, উনি আমাকে যদিও পরিত্যাগ করেছে, আমাকে অ্যাকসেপ্ট করেন নাই, উনি আমার গুরু। জঙ্গলে যে গুরুর একটা মূর্তি এঁকে মূর্তির সামনে বসে বসে প্র্যাকটিস করা শুরু করলো, এবং গুরুকে কোনো একটা কঠিন মুহূর্তে ওই রক্ষা করেন তীর ছুড়ে। এবং এটা যখন গুরু দেখলেন, দেখে বললেন যে কি ব্যাপার, কে? পিছনে তাকায় দেখে যে একজন তীরন্দাজ, ডাক দিয়ে বললো যে তুমি এরকম তীর ছোড়া কোথায় শিখেছো? তোমার উস্তাদ কে? বললো যে আপনি। আমি তো উনি বুঝে গেলেন ঘটনা, তখন বললো তুমি জানো আমি যদি গুরু হই তাহলে গুরু দক্ষিণা দিতে হবে? জি আমি রাজি। তোমার ডান হাতের বুড়ো আঙ্গুল কেটে দাও, কারণ সে জানে যে এই ছেলেকে তো আমি শেখাতে চাই নাই। গুরু কতখানি জেদি, বললো যে বুড়ো আঙ্গুল কেটে নিলে আর কোনোদিন তীর ধনুক ছাড়তে পারবে না। এটা হচ্ছে গুরু দক্ষিণা দেওয়া। তো সেই ঈশার মতো হয়ে যাই, আমরা একলব্যের মতো হয়ে যাই, শেখার জন্য ধ্যান করি, বৌদ্ধিক ধ্যান, তাই না? নিজেকে আউটস্ট্যান্ডিং করে ফেলে, তাহলে কি হবে? পার্সন যখন আউটস্ট্যান্ডিং হবে তখন কি হবে? এবার আমি আসবো পার্সন থেকে সোসাইটিতে, পরিবারের থেকে আমি এখন সোসাইটিতে চলে আসতেছি। যখনই ঘরের বাইরে দুপা ফেলিয়া দেখা হবে, তখন কিন্তু একটা মানুষের সঙ্গে দেখা হচ্ছে না। এইবার পিপল উইল নো ইউ, মানুষ আপনাকে চিনবে। ফ্যামিলি থেকে বাইরের মানুষ আপনাকে চিনবে, আপনি কেমন, আপনার পোশাক আশাক কেমন, আপনার কথাবার্তা কেমন, শব্দের চয়ন বিন্যাস এবং প্রক্ষেপণ কেমন, টোন কেমন। ওই সূরা লুকমানের মধ্যে দেখবেন কথোপকথনের জন্য চমৎকার এক লেসন এখানে শিক্ষা দেওয়া আছে, হযরত লুকমান তার ছেলেকে শিক্ষা দিয়েছে। তো ভয়েস কোন লেভেলে থাকছে, তাই না, টোন কি। তো এইটা ফ্যামিলি থেকে সোসাইটি শিখবে। আপনি কর্পোরেটে যখন চাকরি করতে যাবেন, কর্পোরেটে জানবে এই ছেলেটা বা এই মেয়েটা এরকম। এই ব্র্যান্ডিংটা কিন্তু ওভার এ পিরিয়ড অফ টাইম কিন্তু তৈরি হতে যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনি ছাত্র, তাহলে আপনি নিজেকে ওইভাবে সাজাতে থাকেন, নানা রকম অলংকারে, নানা রকমের গুণাবলীতে, স্কিলে, নানা রকম বলতে কিন্তু ওই যে একটা দুইটা তিনটা চয়েস করে নাম্বার 1 এর উপরই আপনি লেগে থাকেন, আমি এটা করব। আমি কালকে বলছিলাম, কালকে আর কেউ এখানে আছে কিনা জানি না, যে মোবাইল তো এখন ঘরে ঘরে, মোড়ে মোড়ে দোকান আছে। আপনি রোবোটিক্স বা ড্রোন
এগুলোর উপরে কিছু পড়ালেখা করেন, এগুলোর রিপেয়ারমেন্ট সম্পর্কিত ব্যাপারে একটু একটু করে শিখতে থাকেন। একসময় কিন্তু মোড়ে মোড়ে না হোক এই ফার্ম গেটে আর আসাদ গেটে বিভিন্ন গেটে কিন্তু এই ড্রোনের এবং রোবটের দোকান কিন্তু হবে। ডেজ আর কামিং, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এগুলো কিন্তু হবে। তখন আপনি সবার আগে চলে আসতে পারবেন যে ইয়েস আই উইল এনশিওর দ্য সার্ভিস, তাই না? তাহলে আপনি কে? হু আর ইউ? ব্র্যান্ডিং হচ্ছে আপনি কে। আমি আবার একটু চোখ বন্ধ করে নিজের ভিতরের দিকে তাকাতে বলবো আপনাদেরকে যে আপনারা একটু তাকায় একবার চিন্তা করে দেখবেন যে কত কারেকশন করা দরকার আছে নিজের। সামান্য একটু ভুল যদি আপনি করেন, এই আমি যদি সামান্য একটু ভুল করি, আপনি জানেন না কি হবে। সমস্ত আমার এই 30-35 বছর অর্জন একেবারে ধূলিসাৎ, তিতুমিরের বাসার কেল্লা হয়ে যাবে, কিন্তু একটু টিকবে না, তাই না? তো দেখবেন এই যে মাদ্রাসার যারা মুদাররিস থাকেন বা যারা হুজুর থাকেন, লম্বা আল কেল্লা পড়েন না সাদা রঙের, তারা যদি পান খায় জর্দা দিয়ে, তারপরে খয়ের টয়ের দিয়ে, ওই পানের থেকে একটু পিক সামান্য একটু যদি পাঞ্জাবিতে লাগে, ওই দাগটা কিন্তু দেখা যায়। তার কারণ কি, অত বড় বিস্তীর্ণ সাদা প্রেক্ষাপটে ওই দাগটা কিন্তু ফুটে ওঠে। তো আপনি যখন ব্র্যান্ডেড হয়ে যাচ্ছেন, তখন ওই ছোট্ট একটা ভুল আপনি করলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু কারো না কারো চোখে পড়ে যাবে। আরো একটা সুন্দর কথা বলে দিই, আপনারা যতজন আছেন শোনেন, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা 20-50 জন লোক আমার কথা শুনছেন। যদিও আমাদের ডিরেক্ট আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, তো আপনারা আমাকে দেখছেন, তাই না? তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মরে, আবারও সে রবীন্দ্রসঙ্গীত চলে আসলো। তো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। যদি নাকি এটা ওই বিশ্ব সাহিত্য কেন্দ্র বা যে কোনো একটা জায়গায় সেশন হতো, ডিরেক্টলি হতো, 50 জন মানুষকে আমি দেখছি, মানে আমার দুইটা চোখ দিয়ে 50টা মানুষকে দেখছি। আর 50 জন মানুষের 50 × 2 = 100টা চোখ দিয়ে আমাকে দেখছে। তার মানে আপনাদের দিকে আমার দুইটা চোখের তীর ছুটে যাচ্ছে, আর আমার দিকে 100টা তীর ছুটে আসছে। 100টা চোখ, একটা চোখ মিস করলে আরেকটা চোখ কোনো না কোনো ফিল্টারে কিন্তু ধরা পড়বেই, যদি আমি সামান্যতম ভুল এখানটাই করি। সেটা হচ্ছে স্টেজে বা ডায়াসে, পোডিয়ামে। আর সমাজে চলতে ফিরতে যেও লেখার মধ্যে যদি একটা শব্দ চলে আসে, আমার অন্য আচরণের মধ্যে যদি কোনো কিছু চলে আসে, আমি জানি আমার ফেসবুকে 10-15-20 হাজার বা যাই থাক না কেন যারা ফলোয়ার আছে, যারা আমাকে ফলো করে বা দেখে সিনিয়র হিসেবে, মানে ক্রোনোলজিক্যাল এজ তো বড় হয়েছে, যদি আমার সেই যোগ্যতা নাও থাকে, বয়স তো বড় হয়েছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, যারা ফলো করে তারা তো সঙ্গে সঙ্গে তাদের চোখে পড়বে, এবং ব্র্যান্ড ইজ গন। সুতরাং ওই আবারও বলবো, টু রিচ সামহায়ার মে বি ইজি, বাট রিটেনিং ইজ নট ইজি, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। উপরে ওঠা, পাহাড়ের চূড়ায় ওঠা হয়তো সহজ হতে পারে কারো কারো জন্য, বাট টিকে থাকাটা নিয়ে চিন্তা করতে হবে বেশি সব, তাই না? তাহলে যেটা হচ্ছে, আপনাকে এখন সমাজ এবং কর্পোরেট চিনবে, এটা করলেন। এই যে কনসাসনেস শব্দটা আপনাদেরকে বলে দিব, যে কনসাসনেস মনে রাখবেন, সচেতনতা। বাংলায় আর একটা শব্দ বলা যায়, অভিনিবেশ সহকারে নিজেকে প্রশ্ন করা, যে আসলে আমি কে, আমার কি কি যোগ্যতা আছে, কাগজে লিখে ফেলেন। আর কি কি যোগ্যতা নাই, আমি যা শিখতে যাচ্ছি, যেদিকে আমি নিজেকে ইউনিক বা ডিফারেন্ট করতে চাচ্ছি, সেটা কি, সেই সাবজেক্টটা আমি জানি কিনা, না জানলে এখন থেকে আলাদা করে একেবারে শিডিউল করে রাখা এবং পড়া শুরু করে দেন। এবং সব সময় নিজেকে অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা করতে যাবেন না। সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি, এবং সবচেয়ে দুঃখজনক, আমাদের সংসারের বাচ্চাদের সাথে এটা করা হয়, অন্য বাচ্চার সঙ্গে কম্পেয়ার করা হয়, জাজ করা হয়। ছোটবেলা থেকে আমরা কিন্তু আসলে খুব টর্চার্ড হয়ে যাই। কম্প্যারিজন হবে, গতকালকের আপনি কি ছিলেন, আজকের আপনি কি। একটা শব্দ আপনি বেশি শিখেছেন কিনা, একটা জিনিস বেশি শিখেছেন কিনা। আমাদের হাদিসে কিন্তু একটা কথা আছে, একটা দিন তোমার জীবন থেকে চলে গেল, তুমি নতুন কিছু শিখতে পারলে না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনফরচুনেট ফর ইউ। আপনি নিজেকে প্রশ্ন করেন, আচ্ছা কালকে আমি কি জানতাম, আজকে আমি কি জানি। আমার কাছে কথা শুনলে আমি টাকা পয়সার কথা বলতে পারবো না, আমি লক্ষ্মীর কথা বলতে পারবো না, আমি সব সরস্বতীর কথা বলবো। টাকা পয়সা কিন্তু ওই টাকা পয়সাও মানুষকে চিরস্থায়ী কোনো শান্তি দিতে পারবে না, কারণ ওটা কোনোদিন থাকবেও না, আজকে আছে কালকে চলে যেতে পারে। আমি যত জায়গায় চাকরি করেছি, যত জ্ঞান অর্জন করার চেষ্টা করেছি, কেউ আমার কাছ থেকে এটা কপি করে নিতে পারে নাই, অথবা কাট করেও নিতে পারে না। ওইটাই আমার কাছে সম্পদ আছে। কিছু না থাকলে আমার জ্ঞান আমাকে বিচ্ছে করে নাই, করবে না। সো আপনি এটা করেন, এটাই হলো আমার সবচেয়ে বড় জিনিস। কনসিয়াসলি নিজে চিন্তা করেন,
এই ব্র্যান্ড অ্যাট্রিবিউটস যেগুলো, মানে যে যোগ্যতা যেগুলো, এইগুলো নিয়ে খুব বেশি চিন্তা করেন যে আপনি কি, তাই না? এটা সবচেয়ে বড় জিনিস। এবং একটা জিনিস কি, অথেন্টিসিটি একটা শব্দ, মানে অথেন্টিকের বাংলা কি বলতে পারি, ভালো বাংলা জানার লোক আছে কিনা জানি না। যে কোনো বিষয় অথেন্টিক হবে, নির্ভরযোগ্য হতে হবে, সত্য হতে হবে। যেটা একজন বলতেছিলেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে উনি একজন লিডার ব্র্যান্ড, হ্যাঁ উনি একজন সোশিও রিলিজিয়াস লিডার ব্র্যান্ড, সোশ্যাল এবং রিলিজিয়াস দুটারই উনি ব্র্যান্ড। উনি কিন্তু যখন নিজেকে ঘোষণা করেন নাই নবী হিসেবে, তখন বহু আগের থেকেই কিন্তু উনি ছিলেন আলামিন উপাধি প্রাপ্ত বিশ্বাসী। অথেন্টিসিটি তার মধ্যে ছিল। আপনার অথেন্টিসিটি থাকতে হবে, যে কোনো কমিউনিকেশনে আপনাকে অথেন্টিক হতে হবে। অর্থাৎ যার সঙ্গে যতটুকু কমিউনিকেট করেন, যা কিছু কথা বলেন, সেটুকু যেন অথেন্টিক হয়। এতে একটু কম বেশি হয়ে গেলে পিপল উইল নেভার ট্রাস্ট ইউ, আপনাকে বিশ্বাস করবে না। এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাকে অথেন্টিক হতে। আরেকটা জিনিস, ডাউন টু আর্থ বলে একটা কথা আছে, বিনয়ী বলে একটা কথা আছে। আমরা যখন ব্র্যান্ডিং নিয়ে কাজ করব, লেট আস বি ভেরি বিনয়ী, নিজেকে আরো ছোট করে ফেলি। আমার একজন ইংরেজি টিচার ছিল মাগুরা কলেজের, উনি একটা মজার কথা বলছিলেন, একজনের সঙ্গে তুলনা করতে যে উনি বলছিলেন, কথাটা কি মানে এখনো মনে রাখছে আমি, কত বছর আগের কথা। উনি বলছেন যে আমি তার দাসানুদাসের কীটাণু কীটের জুতোর শুকতলা। বলছে ওর কাছে তো আমি কিছু না, দাসানুদাসের কীটাণু কীটের জুতোর শুকতলা, মানে তার কাছে আমি কিছুই না। কিন্তু এইটা কত অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করছেন, শব্দটা মনে মজা লাগছে বলে মনে রাখছি এখন। নিজেকে বিনয়ী করে ফেলা, লোয়ার ইউর ভয়েস, মাথা থেকে নত করা, এটা কিন্তু খুবই দরকার। এবং আমাদের মানে মুসলিম ধর্মের কথা বলবো, ইসলামে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে উচ্চস্বরে কথা বলা সম্পর্কে নিষেধ করা আছে, এবং এটাকে বলা হয়েছে লাহুয়াল হাদিস, মানে গর্দবের কর্কশ শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে। কর্কশ স্বরে কথা বলো না, বিনয়ের সঙ্গে কথা বলো। প্রফেট তাই করতেন। তো এই যে বিনয়ের সঙ্গে কথা বলা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের মধ্যে এটা কিন্তু কেন যেন নাই, ধৈর্য নাই, বিনয় নাই। আমার বাবা আমাকে শিখেছিলেন একটা জিনিস, আমি যখন বাড়ি থেকে বের হই ম্যাট্রিক পাস করার পরে, তখন অনেকগুলো কথা বলছিলেন, তার একটা জিনিস আজকে বলে দিই আমি। 3টা উপদেশ দিয়েছিলেন যে তোমাকে তো আমি আর শাসন করতে পারবো না, তো এগুলো একটু মনে রেখো। সরি। তো বললেন যে দেখো, মানুষের সৃষ্টি, ইন্টারমিডিয়েট পাশ একটা ছেলেকে বাবা শেখাচ্ছে, মানুষের সৃষ্টি নাপাক জিনিস থেকে। তো যেটাকে ছিল ইয়াসিনের মধ্যে বলা হয়েছে, ইন্নী খালাকতু মিন নুতফাতিন ফাইযা খাসীমুম মুবিন, আমি তাকে সৃষ্টি করেছি স্পার্ম থেকে, শুক্র থেকে, বীর্য থেকে, যেটা নাপাক জিনিস। যে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয় পাক পবিত্র জিনিস থেকে। আদমকে সৃষ্টি করা হয়েছে পবিত্র মাটি থেকে। জেসাস খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, সেটাও কিন্তু পবিত্র ভাবে, অপবিত্র কোনো কিছু ছিল না। আমরা বা আমি, আমাদের জন্ম কিন্তু অপবিত্রতা থেকে। অপবিত্রতা থেকে পবিত্র হয়ে ওঠা, এটা একটা মিরাকুলার জিনিস। উনি বলতেছিলেন, বাবা এভাবে বললেন যে ইন্নী খালাকতু মিন নুতফাতিন ফাইযা খাসীমুম মুবিন, যে তোমাকে নুতফা থেকে তৈরি করা হয়েছে, স্পার্ম থেকে, বীর্য থেকে, শুক্র থেকে, যেটার জন্য গুজু গোসল ফরজ হয়ে যায়। সুতরাং কোন রকমের ঘাড় চাড়া করবা না, ঘাড় উঁচু করবা না, ঘাড় নত করো, মাথা নত করে দাও। এটা বলতে বলতে উনি তখন চলে গেলেন গীতাঞ্জলির প্রথম কবিতা, প্রথম গান, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোলার তলে, মাথা নত করো। এবং সে কথা আমি আর প্রায় 45 বছর ধরে মাথা নত করে চলতেছি। নানান রকম সিচুয়েশনে, অনেক বিরূপ সিচুয়েশন আমার জীবনে আসছে, কারণ আমি তো এই 35 বছর ধরে ব্র্যান্ডিং হয়েছি। সুতরাং এই গল্পটুকু আমার গল্প বলতে চাচ্ছি না, আমি কিভাবে করেছি, এটা হ্যান্ডেল করেছি বললাম। অনেক রকম বিরূপ প্রতিবন্ধকতা আছে, বিরূপ পরিস্থিতি আছে। 10 নম্বর জার্সির কাছ থেকে বল নেওয়ার জন্য অনেক রকম ফাউল অনেকে করেছে জীবনে, আমি দেখেছি এটা। চুপচাপ মাথা নিচু করা, চুপ করে থাকা। একই কথা বলছে বাবা, ধৈর্য ধরো, কথায় কথায় ধৈর্য ধরো, আর কিচ্ছু না। ধৈর্য ধরেছি, জাস্ট নিজেকে বিল্ড আপ করা, ভ্যালু এডিশন করে যাওয়া। সেই ভ্যালু এডিশনের ফল আজকে আমি এটুকু পাচ্ছি, তাই না? তাহলে এই যে কয়েকটা কথা বললাম, এখন আমি জানি না কেউ কতটুকু নোট নিচ্ছেন কিনা, কারণ কেউ যদি কোনো নোট না নিয়ে থাকেন, কারণ আমাদের কিন্তু ওরালি আমরা যা কিছু শুনি, এটা কিছুক্ষণ পরে কিন্তু মাথায় থাকে না। তো কমিউনিকেশন ট্রেনিং এ আমি এগুলো বলে থাকি যে কত পার্সেন্ট থাকে এবং ফাইনালি কি হয়, একটু নোট রাখার চেষ্টা করবেন আপনারা। তো এটা করতে চেয়ে কিছু জিনিসের নিষেধ করে দেবো আমি। স্থবিরতা বলে একটা কথা আছে, আবদ্ধ জলের কথা বলা হচ্ছে, স্ট্যাগন্যান্সির কথা বলা হচ্ছে, যে আপনি এক জায়গায় আটকে থাকবেন না। আপনি যখন শুরু করবেন,
একদিন যদি 5 ঘন্টা পরিশ্রম করেন, অন্যদিন 4 ঘন্টা হলেও তবু করবেন, 3 ঘন্টা হলেও করবেন, একটু হলেও করবেন। চর্চাটা কোনোদিন ছেড়ে দিবেন না আপনি। এই যে স্ট্যাগন্যান্সি যেটাকে বলা হয়, এটা কিন্তু কোনোদিনও ছেড়ে দেওয়া উচিত না। কারণ যখন আপনি স্ট্যাগন্যান্সি ছেড়ে দিবেন, তখনই কিন্তু আপনার আগের দিনে শেখা জিনিসটা চলে যাবে। এন্ড আপনাকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটা রাখতে হবে, PMA বলা হয়। আমি খুব বিশ্বাসী এই জিনিসে, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আমি চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি। ওই কবিতার ওইখানে বিদ্রোহীতে যেভাবে লেখা হয়েছিল অন্য কারণে, বাট এইটুকু বলি একটা কারণে আমি, যে আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি। পুষ্পের হাসি হাসতে হবে, তবুও পজিটিভ। ডাস্টবিনের দিকে তাকাবেন পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে, দেখবেন অনেক কিছু দেখা যাবে। এই জন্য বলা হয় বিউটি লাইজ ইন দা আইজ অফ দা বিহোল্ডার। সৌন্দর্য কিন্তু যে দেখে তার চোখে, বস্তুর মধ্যে কোনো সৌন্দর্য নাই, যে দেখে তার চোখের মধ্যে সৌন্দর্য আছে। বিউটি লাইজ ইন দা আইজ অফ দা বিহোল্ডার, যে দেখে তার চোখে। সুতরাং পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড সমস্ত জায়গায়। করোনা হয়েছে আলহামদুলিল্লাহ, চাকরি বেতন কাটা গেছে আলহামদুলিল্লাহ, ট্যুর বিল কাটা গেছে আলহামদুলিল্লাহ, চাকরি চলে গেছে আলহামদুলিল্লাহ, আজকে একবেলা খাইতে পারে নাই আলহামদুলিল্লাহ, আজকে টোটালি খাইতে পারে নাই আলহামদুলিল্লাহ, আজকে আমি আল্লাহর মেহমান, সে রিজিক দাতা, সে রাজ্জাক, তার মেহমান আমি। আল্লাহর মেহমান আল্লাহ যদি না খাওয়াই রাখে আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন খাদিমদার আর কেমন হোস্ট আল্লাহ তাআলা, আপনারা এভাবে কেন চিন্তা করেন না? আল্লাহ কেমন হোস্ট যে সে আমাকে না খাওয়াই রাখছে। তার মেহমানকে সে না খাওয়াই রাখলে যে তার খুশি হয়, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমারই ঘর, শুধু আমি তোমারই সঙ্গে, তোমার কথা আমি রাজি। এইটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। কোনো দিনও নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড আনা যাবে না, এবং যিনি আনবেন উনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আমি যা কিছু বললাম আপনাদেরকে, আমি এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড পোষণ করি। রাস্তায় চলতে কালকে যদি আমার ডান হাতের এখান থেকে কেটে ফেলতে হয় অ্যাক্সিডেন্টে, আমার জ্ঞান ফিরলে বলবো আলহামদুলিল্লাহ। কারণ তুমি যদি সুখ পাও তাতেই আমার সুখ। ঠিক আছে, তুমি বাম হাত কাটো, কারণ আল্লাহ বলছেন, স্রষ্টা বলছেন যে আমার বান্দা, বাবা মার কাছে সন্তান যত প্রিয় তার চেয়ে প্রিয় আমার বান্দা আমার কাছে। এত প্রিয় হওয়ার পরে সেই প্রিয় যে তার হাত যদি তুমি কেটে নিয়ে খুশি হও, তোমার খুশিতে আমার খুশি। তোমাতে আমাতে খেলিব আজিকে মরণ খেলা, তাই না? এই যে ঝুলন কবিতা পড়ে দেখবেন রবীন্দ্রনাথের ঝুলন কবিতার মধ্যে এটা আছে, তোমার সঙ্গে আমার এই খেলা হোক। এইটা ঈশ্বরের সঙ্গে এই খেলা খেলতে হবে, এই আধ্যাত্মিক খেলা খেলতে হবে। এটা এই খেলা আমি বহু আগের থেকে খেলি, আপনাদের বয়স থেকে খেলি আমি। ঠিক আছে, তোমার সঙ্গে আমি একমত। সো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আনতে হবে। এই কথা বলতে যে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, আপনি ওরকম আসবেন। ঠিক আছে, আমি আবারও রিপিট করে দিই, যেদিন আমি না খেয়ে থাকবো সেদিন হচ্ছে আল্লাহর মেহমান, কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ হচ্ছে রাজ্জাক, তাই না? অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমরা সূরা আল ইমরানের মধ্যে একটা আয়াতের একটা শেষের অংশ এটা। তো যিনি রাজ্জাক, যিনি রিজিক দেন, সেই আমাকে রিজিক দিল না। তো আমাকে রিজিক না দেওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে আমার, সেই জন্য উনি দেয়নি। আর ওনার মেহমান হয়ে বসে আছি, উনি আমাকে খাবার দিল না, আমি খুশি। ঠিক আছে, তুমি না খাওয়াই রাখছো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। এই মেন্টাল অ্যাটিটিউড আনবেন, আপনার ব্র্যান্ডিং হতে বাধ্য হবেই। এবং আপনি যেখানে থাকবেন সেখানকার কালচারাল ফিট, সেখানে সমাজ, সংসার, সংস্কৃতি, সেই সংস্কৃতি বুঝে আপনাকে কিন্তু নিজেকে ফিট ইন করে নিতে হবে, তাই না? এটা দরকার। কারণ যে মানুষটা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, সেই মানুষটাকে কিন্তু সবাই সবচেয়ে বেশি পছন্দ করে। এবং টেরিফিক পার্সোনালিটি মানে ভয়ঙ্কর ব্যক্তিত্ব, মানে কি পজিটিভ, ভয়ঙ্কর শব্দটা আমি সবসময় পজিটিভলি ব্যবহার করি, ভয়ঙ্কর সুন্দর এরকম আর কি। ভয়ঙ্কর চরিত্রের অধিকারী যেগুলো, এই মানুষগুলোকে কিন্তু ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি পছন্দ করে, বসরা ভালো পছন্দ করে। এক্ষেত্রে আপনি নিজে তো শিখে যাবেন, অন্যের কাছে শিখবেন, যেটা আমি বলে দিলাম, এক্সপার্ট হয়ে যাবেন। এবং অন্যদের সঙ্গে যখন আপনার সহযোগিতা থাকবে, তার সাথে যেন একটু সহমর্মিতাও থাকেন। একটা হচ্ছে এক্সপার্ট হচ্ছেন, অন্যদের সঙ্গে ইন্টারাকশন করেন, কমিউনিকেশন, সহযোগিতা করেন, সহমর্মিতা করেন, সহানুভূতিটা দেখান, এবং অন্যদের ব্যাপারে একটু ইন্টারেস্টেড থাকবেন। ওই খুব বেশি সেলফ সেন্টার্ড, একটু নিজে স্বার্থ, কি বলে এটাকে, মানে সেলফ ইন্টারেস্ট যেটা বলে আর কি, এইটা শুধুমাত্র দেখলে হবে না, এটা অন্যের এবং সোসাইটির সবারই কিন্তু ইন্টারেস্ট গুলো দেখতে হবে। এইটা যখন আপনি করবেন, তো এর জন্য আপনাকে কিন্তু একটা, মানে আমি যদি এইটুকু সাম আপ করি এখন, যে ব্যক্তি এবং প্রোডাক্ট দুইটার ব্র্যান্ডিং এ আমরা দেখলাম তারা কিভাবে ব্র্যান্ডিং করেছে, সেটা মার্কেটিং এর অন্য একটা আসপেক্ট। বাট এটা করতে গেলে যেটা দরকার, যে আমি ব্যক্তি হিসেবে কে, এটার অ্যাসেসমেন্ট সবার আগে, নাম্বার 1। নাম্বার 2,
আমি আসলে কোন কাজ করতে বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি, বেশি পারি। আমি পারি, আমি পছন্দও করি এবং ভালোবাসি সেটা শুরু করা, এবং সেটা 1, 2, 3 এরকম 2-3টা টপিক আপনি হাতে রাখেন, অল্টারনেটিভ প্ল্যানিং রাখেন, প্ল্যান এ না শুধু প্ল্যান বি এন্ড প্ল্যান সি আপনি রাখেন, দেন লিস্ট ডাউন করেন যে আপনাকে কি কি ভ্যালু অ্যাড করতে হবে, এবং একটু একটু করে ইউ মানে ট্রাই টু রিড, লার্ন এবং টেক লেসন ফ্রম সামবডি। বই পড়ে হোক, ইন্টারনেট থেকে হোক, কোন প্রতিষ্ঠান থেকে হোক নেন। এই যে গয়রা হওয়া আজকাল চলতেছে, অনলাইনে সার্টিফিকেট নেওয়া, এগুলো আমার কাছে একটা হাসির মনে হয়, কারণ এই যে কোনো অর্থ আছে বলে আমার কাছে খুব একটা মনে হয় না। কারণ কোনো লার্নিং যদি আমি এক্সিকিউট না করি এবং সেটা যদি আসলে বাস্তবে আমি না দেখাই যে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন দিলে পানি হয়, ওই থিওরিটিক্যালি H2O বলে আমার কোনো দরকার হয় না। তো লার্নিং করেন, মানে টাইম এন্ড টাকা দুটোকে ইনভেস্ট করেন এবং ধীরে ধীরে নিজেকে একটা জায়গায় নিয়ে চলে আসেন। যেটা ব্যক্তির আউটওয়ার্ডের কথা বললাম, গেট আপ, প্রোডাক্টে যেমন গেট আপ বা কাভার বলি, প্যাকেট বলি, সেরকম নিজের কাভার, নিজের ব্যক্তিত্ব, নিজের অ্যাসোসিয়েশন, এগুলোর দিকেও খেয়াল দেওয়া। এভাবে করে আপনি নিজেকে তৈরি করে নিয়ে আসেন। এটুকু আপনি আপাতত করেন, যতটুকু জানলেন প্রয়োজনে কাগজে লিখে নেন, করে দেখেন আপনি কতটুকু করতে পারছেন। তারপরে আপনার যারা অর্গানাইজার আজকে ওনাদেরকে 6 মাস পরে, 3 মাস পরে, 9 মাস পরে বলেন যে আমরা আর একটা সেশন করব। আমি আপনাদেরকে একটা অফার করি, কারণ আমার এই যে 1-1.5 ঘন্টার সময় আমি অপচয় করতে চাই না। সবাই না হোক, আপনাদের কেউ কেউ থেকে বেনিফিটেড হয়। আমি সেদিন দেখতে চাই যে অ্যাকচুয়ালি আপনারা কে কতটুকু ইমপ্রুভ করেছেন। বলতে পারবেন সেদিন যে আমি এই ছিলাম, আমি এই হয়েছি 3 মাস আগে বা 6 মাস 9 মাস আগে। আমি কিন্তু ফ্রি আর একটা সেশন আপনাদেরকে এরপরে আরেকটা স্টেজে করবো, কারণ আমি অ্যাকচুয়ালি ট্রেনিং করতে গেলে যেটা লাগে, আপনাদের ট্রেনিং এ যারা যারা আসবেন তাদের প্রত্যেকের একটা বেসিক একটা প্রোফাইল লাগে, 3-4-5টা পয়েন্ট লাগে, নাম থেকে শুরু করে কয়েকটা পয়েন্ট লাগে। তাহলে আমি অ্যাসেস করতে পারি এরা কারা, স্ট্যান্ডার্ড কি, তাদের জন্য কতটুকু কোয়ালিটি আছে। তাহলে আমি আমার মডিউলটা তৈরি করব কিভাবে। আজকাল হচ্ছে কি, রাস্তার মাঝখানে মিলাদ পড়ার মতো জাস্ট আমরা শুরু করে দিলাম, সবাই মিলাদ পড়া শুরু করি, সেরকম এসে জয়েন করে যাচ্ছি। বাট আমি তো সবাইকে চিনি না, সুতরাং আমার প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে গয় রহ কথা বলছি। এটা আমি আর কোনোদিন কোথাও বলি নাই, আজকেই বললাম যে আপনারা নোট রাখেন, এভাবে করেন। আমি সেকেন্ড আরেকটা সেশন করবো, আপনাদের ইমপ্রুভমেন্ট দেখবো, এবং সেখান থেকে পরের স্টেজটা নিয়ে আমি আরো, কারণ ব্র্যান্ডিং এর কিছুই বলা হয়নি, জাস্ট আমি এবিসিডি হয়তো কথা বললাম। এবার আমি সাদিয়া আমাকে একটা প্রশ্ন করেছিলেন, সেটা নিয়ে একটা কথা বলে প্রশ্ন নেওয়া শুরু করব। সেটা হচ্ছে, আপনার বিজনেসটা কি, কতদিন শুরু করেছেন, কোথায় শুরু করেছেন, কোন স্কেলের, কি কি আপনি কাজ করেন, এর কোনো কিছু আমি জানি না। যতক্ষণ না পর্যন্ত আমি এটা জানতেছি, আপনাকে কিন্তু আমি কিছু বলতে পারবো না। ইভেন আপনার ব্রেক ইভেন পর্যন্ত আমার জানা দরকার, কারণ একটা সময় কোম্পানি ব্রেক ইভেন না প্রফিট করে যায়, সেই কোম্পানিগুলো মুনাফা করে না। যেমন বাংলাদেশে অনেক ব্র্যান্ডকে আমি জানি যারা কিন্তু প্রচুর প্রোডাক্ট বিক্রি করছে, একসময় প্রচুর প্রোডাক্ট বিক্রি করছে, বাকিতে বিক্রি করছে, নগদে বিক্রি করছে, গ্রামে গঞ্জে বিক্রি করেছে, ব্র্যান্ড বোঝে নাই তারা। তারা ওই সমস্ত জুতো জামা দেখে নাই, তারা কিচ্ছু দেখে নাই, মানুষেরও না, প্রোডাক্টের অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড নিয়ে তারা পাগলের মতো বিক্রি করে করে রেভিনিউ আনছে, প্রফিট করেছে। একটা জায়গায় দাঁড়ানোর পরে ধীরে ধীরে তারা সেখান থেকে ব্র্যান্ডিং এ গেছে। আর কিছু কোম্পানি গোখরো সাপের মতো, কোবরা, জন্মের পরে ফনা তুলেছে, মানে জন্মই হয়েছে তার ব্র্যান্ডিং দিয়ে, মার্কেটিং দিয়ে, প্রফিট পরে, কারণ তাদের এমন একটা স্ট্র্যাটেজিতে তৈরি হয়েছে, এমন কিছু প্রস্তুতি ছিল তাদের ক্যাপিটাল থেকে শুরু করে সব জায়গাতে, যে আমরা এভাবে যাব। এই হচ্ছে মানে এত অ্যানালাইটিক্যাল, মার্কেট সাইজ এত, এরা হচ্ছে প্লেয়ার, এদের শর্ট অ্যানালাইসিস এটা, আমি এই আমার প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি, আমার পিপল, এই এন্টায়ার জিনিস ম্যাথডিক্যালি করে ড্রাইভ দেওয়া হয়েছে এবং সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং আমিও বিশ্বাস করি যে কোনো কম্পিটিটিভ মার্কেটে যেই যাই বলুক না কেন, সেখানে যদি প্রফেশনালি ম্যাথডিক্যাল মার্কেটিং প্ল্যানিং করে ঢোকা যায়, অবশ্যই সেখানে, কারণ থাবা দিয়ে আমি খালি হাতে আসবো, কামড় দিয়ে আমি একটা শুধু দাঁত নিয়ে ফিরে আসবো, এটা হবে না, তাদের সঙ্গে মাংস আসবে। সেই ধরনের স্ট্র্যাটেজি অ্যান্ড পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড দরকার। আপনাকে শুধু পরামর্শ পড়বো, আপনি আমাকে একটু দরকার হলে আপনার এই বিষয়টা একটু পার্সোনালি নক করে দিয়ে আমাকে, আমি আপনাকে উত্তর দিব। তাহলে আমি কিন্তু মানে রুগীর অবস্থাটা কেমন আমি তো জানি না ভাই, আমি এড়ায় যাচ্ছি না, কিন্তু না আমি কিন্তু স্যার, এড়ায় যাচ্ছি না। একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম স্যার। জি জি জি, জি স্যার, বলেন আমি বলেন। প্র্যাকটিক্যালি কোনো মানে কিছু শুরু করিনি বা স্টার্ট আপ কোনো কিছু করিনি। আমি জাস্ট এমবিএ এর একটা কোর্সে ভর্তি হওয়ার প্রসেসিং চলছে, আমি একটা ফান্ডামেন্টাল কোর্স করছি, ওখান থেকে আমি কিছু জিনিস শিখলাম।
যেমন আমরা টুইটারের কথা কিন্তু এখন সবাই জানি, টুইটার একটা ব্র্যান্ড, ইটসেলফ ইজ আ হিউজ ব্র্যান্ড। তো রাইট ফার্স্টে টুইটার ছিল একটা পডকাস্ট সাবস্ক্রিপশন নেটওয়ার্ক, যেটা অডিও নামে ছিল। বাট জি যখন আইটিউনস মার্কেটে এন্টার করলো, তখন অডিওটা আর সাস্টেন করতে পারলো না। তখন তারা ফোকাস করলো যে তারা তাদের ট্র্যাকটা চেঞ্জ করবে, চেঞ্জ করে কি করবে, তারা একটা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটা তৈরি করবে। জি এভাবে তারা নিজেদেরকে সুইচ করলো। তো রাইট আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি যে কোনো কিছুই স্টার্ট আপ করি, স্টার্ট আপের ক্ষেত্রে আমার কোন কোন জিনিসগুলা মাথায় রাখা উচিত, আর কোন কোন জিনিসগুলা আমি মেনে স্টার্ট আপে নামবো, আর কখন আমি বুঝবো যে না, আই নিড টু সুইচ অর আই নিড টু কোয়াইট। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি ক্লিয়ার, এবার আমি কথা বলছি। এইটুকু আমি জানতাম না বলে আমি মনে করছি আপনি ব্যবসা করেন। আমি আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, এই ব্র্যান্ডিং এর মধ্যে রিব্র্যান্ডিং বলে একটা শব্দ আছে। টুইটার কিন্তু নিজেকে রিব্র্যান্ডিং করে আবার দাঁড় করাইছে, কিন্তু আমাদের পারে নাই, নোকিয়া পারে নাই, তাই না? জি স্যার, আচ্ছা, রিসেগমেন্টেশন একটা ব্যাপার জি আছে। জি জি, অনেক কিছু আছে আসলে। দেখেন, আপনি একটু আগে একটা শব্দ বললেন, আমি একটু প্রাসঙ্গিক একটা কথা বলি, যদিও এটা সমালোচনা হবে না। এমবিএ, এমবিএ এর কালচার শুরু হয়েছিল আমেরিকাতে। আমি একটু এথিকো মোরাল পার্সপেক্টিভ একটু কথা বলি, শুধু ব্র্যান্ডিং এর সাথে টাচ করে যাবে, বাট কথা বলবো এই জন্যই, আলটিমেটলি আমরা হিউম্যান বিইং, আমাদের জীবনের শেষ কথা একটাই, শেষ কথা এক, তাই না? তবে তাই হোক, সেটা কি? একটু সুখ, একটু শান্তি, আর কিছু নেই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে প্রত্যেকটা মানুষের প্রত্যাশা একটু সুখ এবং একটু শান্তি। বাট আমরা ভুল পথে যে জঙ্গলের মধ্যে, আমাজনের জঙ্গলে ঢুকে যে আমরা পথ হারাই ফেলেছি। পথিককে কিন্তু আর পথ ফিরে দিতে পারতেছে না। সেটা হচ্ছে আমরা এখন ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, আমরা এখন ভোগবাদের মধ্যে চলে গেছি। এই ভোগবাদের কারণে ওই একটা সেগমেন্টকেই মনে করি যে এটাই হচ্ছে আমার সুখের আধার, সুখের আকর, আর কোনো কিছু না। ব্যাপারটা তা না। এমবিএর কনসেপ্ট যে আমেরিকাতে শিল্প বিপ্লব নিয়ে কথা বলবো না, শুধুমাত্র 1, 2, 3, 4 পর্যন্ত চলে আসি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে যখন স্টিম থেকে চলে আসে ইলেকট্রিসিটিতে, তখন প্রোডাকশন, মাস প্রোডাকশন হলো, প্রোডাকশন লাইন হয়ে গেল, ডিভিশন অফ লেবার হয়ে গেল, আরো অনেক কিছু ঘটনা ঘটে গেল। তো এখন যেহেতু আমার মাস প্রোডাকশন হয়ে গেছে, আমাদের বিক্রি করতে হবে। এখন বিক্রি করতে হবে কি, তো এই জন্য মার্কেটিং এর ভিতরে অনেকগুলো কনসেপ্টের, একটা হচ্ছে সেলিং কনসেপ্ট, একটা হচ্ছে প্রোডাকশন কনসেপ্ট, সেলিং কনসেপ্ট, মার্কেটিং কনসেপ্ট, ব্র্যান্ডিং কনসেপ্ট, এরকম করে বহু কনসেপ্ট নিয়ে কাজ করা হয়। আবারও বলবো, এটা একটা বড় এরিয়া। এখন ওই শিল্প বিপ্লবের পরের ইংল্যান্ডের বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেটা শুরু হলো, সেই সময় থেকে যদি ধরি, যখন আমাদের দেশে নীলকররা নীল চাষ করে নিয়ে যাইতেছিল ইংল্যান্ডের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য, তো এই প্রোডাক্ট গুলো যখন প্রোডাকশন করে ফেলছে, বিক্রি তো করতে হবে। বিক্রি করতে বলতে এখন তো মাথায় আসলো যে আমাকে আরো বিক্রি করো, মুনাফা করো। এই যে ক্যাপিটালিস্টিক অ্যাটিচিউড, এই ক্যাপিটালিস্টিক অ্যাটিচিউড যখনই শুরু হয়েছে, তখন ধীরে ধীরে সমাজের মধ্যে কিন্তু বিরাট একটা ট্রান্সফরমেশন শুরু হয়ে গেছে। এই ট্রান্সফরমেশনের ফলে এই এখন প্রোডাকশন কনসেপ্টে প্রোডাকশন করে আমি দিয়ে দিলাম। এরপর যখন একাধিক মনোপলির থেকে, যখন অলিগো ছিল বা মনোপলি ছিল, তখন একরকম, কিন্তু যখন এটা মনোপলি থাকলো না, তখন তো শুরু হলো যে আমি কি করব, মার্কেটিং লাগবে। ধীরে ধীরে মার্কেটিং এর জন্ম হচ্ছে, ব্র্যান্ডিং এর জন্ম হচ্ছে, এবং এর সাথে সাথে টেকনোলজির তো উন্নতি আজকে এই পর্যন্ত এসে যখন আমরা দেখতে পাচ্ছি কি হয়ে গেছে। আমি ডিজিটালি সারা পৃথিবীর যে কোনো প্রোডাক্ট লঞ্চ করলে আমার সেই প্রোডাক্টটা চাই, ওয়েদার আই ডু ডিজার্ভ অর নট, সেটা ইস্যু না। প্রথম ইস্যুটাই হচ্ছে, আমার বাবা আমাকে শেখাইছিলেন ইংরেজিটা প্রায় সেশন আমি বলি, ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার। প্রথমে পাওয়ার উপযুক্ত হয়, তারপরে পাইতে চাও। তো ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার না, আমাদের কথা ওয়েদার আই ডু ডিজার্ভ অর নট, দ্যাট ইজ দ্য ম্যাটেরিয়ালিস্ট। আমার সোনার হরিণ চাই। যে যা বলিস ভাই বললে হবে না, আমার তো যোগ্যতা হতে হবে। তো আমরা এখন ওই যখনই দেখতেছি, যে কোনো আল জাজিরাতে বলি, সিএনএন, বিবিসিতে দেখি, বা আমাদের চ্যানেলগুলোতে দেখি, বা ইন্ডিয়ান চ্যানেলে দেখি, আমার ওটা চাই। এই যে ব্যাপারটা হয়ে গেল, এখন এইটা হওয়ার জন্য ধীরে ধীরে আমেরিকাতে বিজনেসের উপরে পড়ালেখা শুরু হলো। আমি গত বছরই সম্ভবত আমি ব্যাংকক থেকে অনেকগুলো বই কিনে, একটা বই কিনে পাগলের মতো পড়েছি, 2 বার পড়া হয়ে গেছে বইটা। এই বইটার ইতিহাসই এখান থেকে দেখলাম। আমেরিকান ভদ্রলোক লিখেছেন যে এমবিএ, এই যে বিজনেসের ব্যাচেলার্স এবং মাস্টার্স, বিজনেস পড়ানোর যে কনসেপ্টটা, বেসরকারি ইউনিভার্সিটি গুলো, এগুলোর জন্ম কি করে হয়েছে আমেরিকাতে, কত পার্সেন্টেজের গ্রোথ কার্ভ গুলো এরকম করে উপরের দিকে চলে গেছে, কেন হয়েছে, এইগুলো দেখানোর পর, এবং এই যে শপিং মল গুলো কিভাবে হয়েছে বিভিন্ন জায়গাতে, আমাদের দেশে যখন একটু একটু করে হচ্ছে, এগুলো দেখাচ্ছেন। সেই ঘরানা দেখে আমাদের দেশের ক্ষেত্রে চলে আসছে এমবিএ কনসেপ্ট।
যেহেতু আমি আপনাদের চেয়ে একটু সিনিয়র গ্রে হেয়ার্ড, আমাদের আমলে আমরা অনেককে দেখেছি কষ্ট করে টাকা জোগাড় করে তারা এমবিএ পড়তো, প্রমোশন হতো না, এমবিএ পড়তো। তারা মনে করতো যে সার্টিফিকেট এইচআর জমা দিলে প্রমোশন হবে না, হবে। আমি মনে মনে হাসছি, এটা কোনো দিনও হবে না। ইওর ফেস ইজ দ্য সার্টিফিকেট। আপনার চোখের দিকে তাকায় আমি বুঝতে পারতেছি আপনার ডেপথ কি, আপনার পার্সোনালিটি কি, আপনার নলেজ কি, আপনার স্কিল কি, আপনার কনফিডেন্স লেভেলটা কি, আপনি পারবেন কি পারবেন না। আপনি কথা বলার সঙ্গে সঙ্গে আপনার কথা টোন বলে দিচ্ছে। একজন মানুষের মুখের কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের জাজ করতে লাগে 5-10 সেকেন্ড। যখন আমার সঙ্গে উমর কথা বলছে, উমরকে আমার জাজ করা হয়ে গেছে, আমি যতটুকু বুদ্ধি হয়েছে আমার, কতটুকু পারি জানি না। সাদিয়া যখন প্রথম কথা বলা শুরু করছে, ইমিডিয়েটলি তার ভয়েস শোনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু সাদিয়াকে জাজ করে ফেলেছি। তো এটা মানুষের অভিজ্ঞতার ব্যাপার, আর কিছুই না। তো আপনি সার্টিফিকেট দিচ্ছেন কেন জমা? আসলে কেন প্রমোশন হয় না সেটা আপনি নিজে, আপনি ভ্যালু অ্যাড করেন নাই, আপনি সেই যোগ্যতা অর্জন করেন নাই। একটা টিমকে লিড করতে গেলে আপনার যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আপনার নাই। একটা টিম, একের অধিক টিম, অর্থাৎ অনেক বড় ম্যানেজার হওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আপনার নাই। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কোয়ালিটি। আপনি হয়তো কি বলে এটাকে, প্রফেশনাল টাস্ক যেগুলো দেওয়া হয়েছে এগুলো করেছেন। সেলস মার্কেটিং এ হলে টার্গেট করে গেছেন, আপনাকে ইনক্রিমেন্ট দিয়েছে, একটা দুটো প্রমোশন দিয়ে ফিল্ডে রেখে দিছে, কারণ জানে যে এই লোকটা ভালো বেচতে পারে, এই জন্য ফিল্ডে আছে। ফিল্ডের রিজনাল ম্যানেজার, ফিল্ডের থেকে ডেপুটি ম্যানেজার, ইভেন ফিল্ডে কখনো অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, বাট ফিল্ডের থেকে উঠায় না। কারণ কি? কারণ ওরা যে আমি বেচবো, মালিক বুঝে গেছে, তার টপ লেভেল ম্যানেজমেন্ট বুঝে গেছে ও একটা জিনিসই পারে, বেচতে। যে কারণে তাকে টপ ম্যানেজমেন্ট বা ইনহাউস মার্কেটিং এ নিয়ে আসে না, ইনহাউস সেলস এ নিয়ে আসে না, কারণ ও তো পারবে না এটা। তাহলে এই জিনিসটুকু অনেকে বলেও দেয় না। এই কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। বাংলাদেশে 2 ধরনের লিডার আছে। there are 2 types of leaders in our country. একটা অংশ ধরে নেই 50-50, কথার কথা 50% কিছু জানেই না। অ্যাকচুয়ালি জুনিয়র কলিগকে আমি কি শেখাবো, আমি কি ওকে কি শেখালে ও আমার পর্যায়ে চলে আসবে, এটা সে জানে না, কারণ সে ওরকম টার্গেট করে করে আলটিমেটলি একজন লিডার হয়েছে মধ্যম পন্থা। হি ডাজ নট নো হাউ টু ডেভেলপ দ্য জুনিয়র আপ টু হিজ পজিশন, হার পজিশন। আর কিছু পার্সেন্টেজ তারা জানায় না, এই জন্য মনে করে যে ওরে শেখাইলে আমার চেয়ার যদি আবার থ্রেট হয়ে যায়। এক্সেপ্ট এ ফিউ, ভেরি ফিউ মাইক্রো, এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলতেছি। আপনাদের যে যতটুকু চাকরি করেন না কেন, আমি কিন্তু 33 বছর চাকরি করে আসছি, এই জন্য বললাম যে দেয়ার আর নাম্বারস অফ ম্যানেজার্স এর একটা অংশ জানেই না জুনিয়রকে কি করে তৈরি করতে হয়, একটা অংশ জানে কিন্তু তারা জানায় না, আর খুবই মাইক্রো লেভেলের কিছু জানায়। তো এই যে এমবিএ কনসেপ্ট কেন বললাম, সাদিয়া যখন বলছিলেন এমবিএ কোর্স করছেন, আলহামদুলিল্লাহ ভালো, সবাই অবশ্যই সার্টিফিকেট নেবেন। লুক, এমবিএ তে একটা জিনিস কাজে লাগবে, কিছু থিওরি, কিছু ইকোনমিক্স। ইকোনমিক্স বলতে না, যে কোনো থিওরি আর কিছু ম্যাথমেটিক্স। যখন আপনি ইকুয়েশন করবেন, রাইট, যখন আপনি করবেন, যখন ব্রেক ইভেন করতে যাবেন, তখন আপনাকে লিনিয়ার ইকুয়েশন করতে হবে। আপনাকে কয়েকটা ডাটা দিয়ে দিব, তারপর আপনি লিনিয়ার ইকুয়েশন করে বের করবেন যে এত ইউনিট প্রোডাকশন করে বিক্রি করতে পারলে, এই প্রাইসে বিক্রি করলে এই হবে, আমার কোম্পানি ব্রেক ইভেনে যাবে, দেন প্রফিটে যাবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং অঙ্ক, আইদার ম্যাথ, হায়ার ম্যাথ এখানে বেশি, বা স্ট্যাটিস্টিক্স, যাই হোক না কেন, এন্ড কিছু থিওরেমের মধ্যে কিছু ব্যাপার আছে, এটা নিয়ে কেউ কথা বলে না, আমার শোনা হয়নি এখনো। সেটা হচ্ছে, দেখুন থিওরেম গুলো তৈরি হয়েছে কোথায়, এটাকে কাস্টমাইজ করতে হয়। ফিলিপ কোটলারের বই সব কিছু কিছু জায়গায় কাস্টমাইজের কথা বলা আছে। দেখুন, যারা বই লিখেছে, যারা এই থিওরেম গুলো তৈরি করেছে, তারা এমন একটা সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের ফ্যামিলি সোশ্যাল ফ্যাব্রিক্স এন্ড স্ট্রাকচারটা এমন, তাদের মূল্যবোধ, তাদের ভ্যালু সিস্টেম এমন, সেই অনুযায়ী তারা করছে। আমাদের এখানে তো তা না, বাংলাদেশে তো সেটা নাই। তাহলে আমার এখানে সেটা কাজে লাগবে কেন? আমি যখন রানারের ডিরেক্টর হিসেবে কাজ করতেছিলাম, বোর্ড মিটিং এ স্ক্যান্ডিনেভিয়ান কয়েকজন লোক ছিলেন, একটা কোম্পানি, ওরা বেশ কিছু টাকা, 100 কোটি টাকা ইনভেস্ট করেছিল, স্টেক হোল্ডার ছিল, বোর্ড মিটিং এ তারা আসতো। তো ওইখানে একটা অংশ ছিল হায়ার পারচেজ, বাকিতে বিক্রি, 30-50 লাখ টাকার গাড়ি বাকিতে বিক্রি হয়েছে, কিস্তি দিত 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কিস্তি দিত একটা গাড়ি। এই কিস্তি আসতো না, বাঙালি তো, এরা কিস্তি দিবে না, নানা কাহিনী আছে এখানে। তো ডিফল্টার হতো, আউটস্ট্যান্ডিং থাকতো। তো ওরা এসে যখন ডাটা দেখতো যে সেলস কেমন, রিকভারি কেমন, তো যখন আউটস্ট্যান্ডিং দেখতো, তারা বলতেছে এটা কি করে হয়, কেন তারা দে আর সাপোজ টু গিভ দ্য ইনস্টলমেন্ট, ওয়াই দে আর নট পেইং। তখন তাদেরকে আমি বলেছি, লুক, স্ক্যান্ডিনেভিয়ান যারা হচ্ছে, ওদিকে নিউজিল্যান্ড আর ওদিকে স্ক্যান্ডিনেভিয়ান কয়েকটা কান্ট্রি, সেগুলো তো স্বর্গতুল্য। ওইখানকার মানুষ তো মিথ্যা কথা কি জিনিস ওরা জানে না, ঘরে ঘুমাইছি না রাস্তায় ঘুমিয়ে আছি আমি জানি না। ওদের মধ্যে তো ইসলামের সমস্ত কিছু আছে, শুধু কালেমা নাই। মুসলমানদের কথা যদি বলি আমি, ওরা তো এভরিথিং পারফর্ম করে, সুতরাং তারা তো মিথ্যা কথাও জানে না, প্রতারণাও জানে না, রেয়ার এক্সেপশনাল আর কি। তাহলে ওরা আমাকে বলছে যে ইয়ে দেয় না কেন,
ইএমআই গুলো দেয় না কেন? কিন্তু আমাদের এখানে কালচার যে কি সেটা চিন্তার বাইরে। গাড়ি কেনার পরে কিছু একটা দুটো কিস্তি দেওয়ার পরে গাড়ি বিক্রি করে দেয় আরেকজনের কাছে, সে লাপাত্তা। অনেক কাহিনী ওই ইন্ডাস্ট্রির ভিতরে আমি দেখেছি অনেক কিছু। সো এই যে আমাদের সোশিও কালচারাল ফ্যাব্রিক্স যেটা, এইটার কনটেক্সটের সঙ্গে যদি আমি থিওরেমকে অ্যাডাপ্ট না করে মার্কেটিং করতে চাই, আই এম সরি, হবে না। এই জন্য বহু তাত্ত্বিক মানুষ যখন প্র্যাকটিক্যালি চলে যান, উনি থিওরেম খুব ভালো জানেন। প্র্যাকটিক্যালি একটা কোম্পানি চালাতে গেলে যে কোনো একটা রিজনাল লেভেলের ম্যানেজার, ওই আশরাফ সাহেব আমাদের সাথে আছে, উনি যেভাবে পারবে ওই তাত্ত্বিক প্রফেসর সাহেব কিন্তু কোম্পানিটাকে ডুবাই দিবে। থিওরি জানে, প্র্যাকটিক্যাল জানে না। সো আমাদের এখানে যেটা হচ্ছে, পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে পারতেছি না, প্রচুর ইউনিভার্সিটি, 100টার উপরে প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে। ন্যাচারালি আমাকে পড়তে হবে। কেন পড়তে হবে জানি না, আমাদের এখনো অন্ধের মতো আমরা পড়ে যাচ্ছি। সবার মাস্টার ডিগ্রি করতে হবে বাংলাদেশের, তো পড়ে বেকার হয়ে বসে থাকতেছি। পড়ার পরে ইগো হয় অন্যরকম, আমরা আর কোনো কিছু করতে চাই না। আর এই এমবিএ সার্টিফিকেট আমাকে কি ভ্যালু দিচ্ছে? রেয়ারলি দিচ্ছে, তাও আমি জানি, এক্সেপ্ট ফিউ ইউনিভার্সিটিস, সাম সার্টিফিকেটস। বাকিগুলো আমি যেহেতু সরাসরি কর্পোরেটের থেকে বহু এমবিএ সার্টিফিকেট হ্যান্ডেল করে আসছি, that is why I have got this audacity, that courage to comment like this. এই কথাগুলো বলা সাহস পাচ্ছি, কিন্তু আমি অনেক দেখে আসছি, যে কোনো সাবজেক্টে টুকা দিয়ে দেখছি না, টিউনিং করা নাই। সো দেখেন, সাদিয়ার কথা থেকে আমি অনেক কথা বলে ফেললাম এই জন্যই যে আমাদেরকে আসলে যেটা করতে হবে, লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশে পড়ালেখা শুরু করতে হয়। এমবিএ বলি আর আলেম ফাজল কামেল বলি আর হিস্ট্রিতে মাস্টার ডিগ্রি বলি, পড়ালেখা যেদিন শেষ, সার্টিফিকেট পেয়ে গেলাম, এইবার বইগুলো নিয়ে পড়তে হবে, পড়ার মতো করে, জানার মতো করে, আদারওয়াইজ হবে না। ইউ আর মাস্টার্স, ইউ আর এমবিএ করেছেন, তাহলে ইউ আর দ্য অথরিটি অফ দ্যাট সাবজেক্ট, আই শুড লার্ন ফ্রম ইউ। তো আপনি বলছেন মাস্টার্স করছেন, আপনি বলছেন এমবিএ করছেন, আপনি আমাকে শেখাতে পারেন না, তাহলে হোয়াট মাস্টার ডিগ্রি ইউ হ্যাভ গট? খুব মানে রিডিকিউলাস মনে হয় আমার কাছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হচ্ছে একটা কারণ। এবার সাদিয়াকে বলি, আপনি, আমি উদ্যোক্তাদের ট্রেনিং এ যেভাবে বলে থাকি সেভাবে উত্তরটা আপনাকে আমি দিয়েছিলাম। অনেকে এমন কিছু কোশ্চেন করে যখন হচ্ছে তার ইন্ডাস্ট্রিটা না জানলে, তার বিজনেস সম্পর্কে বেসিক কয়েকটা ইনফরমেশন না পেলে উত্তর দিলে ফিট ইন করবে না। বাট আপনি যদি স্টুডেন্ট হয়তো এন্টারপ্রেনার হতে চাচ্ছেন, এই জন্য বলছি, এখন আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসের সেই সেগমেন্টটাকে আগে স্টাডি করা। যে সে আমি সুন্দরবনের মধ্যে যদি হয়, একটা এক্সাম্পল বলি, বাংলাদেশে মধুর মার্কেট কত, এই মার্কেট কত, সোর্স কতটুকু, সুন্দরবন কতটুকু, আর গৃহপালিত কতটুকু, শস্য ক্ষেতে কতটুকু, ইত্যাদি ইত্যাদি, সোর্স কতটুকু। এবারে প্লেয়ার কারা 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 এখানে মার্কেটিং করছে, তাদের মার্কেট শেয়ার পার্সেন্টেজ কত, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কি, তাদের সেট আপ কি, তাদের পিপল সেট আপ কি, ডিস্ট্রিবিউশন বা সাপ্লাই চেইন সেট আপটা কি, তাদের এই প্রোডাক্ট অফারিংস গুলো কি, প্যাকেজ গুলো কি, একটা। এইবার মধু যারা খায় সেই কাস্টমার কারা, ডাটা লাগবে। কারণ মধুর কনজিউমার যারা, তাদের ডাটা লাগবে আমার কাছে, যে সেই কনজিউমারটা আমাদের সোসাইটি কোন কোন লেভেলের, কেন তারা মধু খায়। কেউ কি কালিজিরা আর মধু একসঙ্গে খায় কোন একটা মানে অলৌকিক ফল লাভ করার জন্য, নাকি মেডিসিনাল হিসাবে খায়, নাকি এভাবে খায় সেভাবে খায়, নানাভাবে খেতে পারে। কেন তারা মধু খাচ্ছে? অনেক সময় গরম পানির মধ্যে মধু দিয়ে খাওয়া, হতে পাউরুটির উপর মধু দিয়ে খাওয়া, নানাভাবে নানাজনে খায়। কেউ মধু গায়েও মাখায়, যে যেভাবেই করুক না কেন হতে পারে। সুতরাং আমার কাস্টমার সেগমেন্ট জানা দরকার, আমার কনজিউমার বিহেভিয়ার জানা দরকার। কেন বলছি স্যার আপনাকে, যেহেতু আপনি শুরু একটু করেন। একটু ইন্টারাপ্ট করি স্যার, সরি স্যার। ওটা হচ্ছে যে আমরা মার্কেটে প্রোডাক্টটা লঞ্চ করার পরে, যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট এমভিপি, এটা লঞ্চ করার পরে কি আমাদের মার্কেট স্টাডিটা করাটা ভালো হবে, কাস্টমার ডিসকভারি আর কাস্টমার ভ্যালিডেশন করাটা ভালো হবে, নাকি আমি আগে কাস্টমার ডিসকভারি আর কাস্টমার ভ্যালিডেট করে দেন এমভিপিটা লঞ্চ করব, মিনিমাম ভায়াবল প্রোডাক্টটা লঞ্চ করব? দুইটাই দুই ধরনের উদ্যোক্তার জন্য। সেই উদ্যোক্তার স্ট্রেংথটার উপর ডিপেন্ড করবে। কোন কোন উদ্যোক্তা কিন্তু, আমি আপনার, যেহেতু আপনি হয়তো একটু ক্ষুদ্র উদ্যোক্তা বা একটা মিডিয়াম লেভেলের কিছু করতে পারবেন হয়তো বা, কারণ আমি এই জাতীয় কিছু কনসালটেশন করি বা বেশ বড় কিছু গ্রুপের সঙ্গে আমার উঠা বসা, কিছু তাদের এই ধরনের ইনভেস্টমেন্টের মিটিং এ আমি থাকি। তারা যেটা করেন যে কিছু অডিট ফার্ম আছে, মার্কেট সার্ভে ফার্ম আছে, তাদেরকে দিয়ে দেন, দিয়ে বলেন যে এই প্রোডাক্টটার সার্ভে আমাকে দিয়ে দেন। তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়, তারা সার্ভেটা করে দিয়ে দেয়। নিজে তো এটা করা যায় না, দেওয়ার পরবর্তীতে শুরু হয় মার্কেটিংটা।
আপনি দুইভাবে, আপনি যেটা বললেন প্রপোজিশন দুরকমই হতে পারে, কারণ এই প্ল্যাটফর্মেও আপনার যেহেতু একটা কি বলে একটা ইনভেস্টমেন্ট রিলেটেড প্রপোজাল নিয়ে কিন্তু এখন আমরা কথা বলা শুরু করেছি। তো আমি যে সিকোয়েন্সে ছিলাম এটা হলো, যদি এভাবে করা যেতে পারে, আমি যেভাবে যাচ্ছি এটার থেকে যেখানে আপনার ফিট ইন করবে আপনি সেখান থেকে পিক আপ করবেন। তাহলে হবে কি, আমি প্রোডাক্টটা লঞ্চ করলাম, এখন লঞ্চ করতে যে আমি যে মার্কেটিং করব এটাকে ব্ল্যাঙ্কেট মার্কেটিং করব নাকি আমি একটা নিশ মার্কেটিং করব। আমি আমার একটা হাউজে দেখেছিলাম কোন একজন, কে ভাই, না হচ্ছে না, আমি খুশি হচ্ছে না, তো থ্যাঙ্কস দিয়ে লাভ কি, আমার তো কোনটা স্পেসিফিক এরিয়া আরো এলাবোরেট এন্ড ডিটেইল যদি বলতে পারতাম তাহলে ভালো হতো। আচ্ছা, তারপরেও কিন্তু এখন 9টা বেজে যাচ্ছে, ইন্নালিল্লাহ, আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, এই কথা দিয়ে কয়েকটা প্রশ্ন শেষ স্যার করে দিই। আপনার যদি টাইমিং এর প্রবলেম না থাকে আমাদের আছে। থাকতে কোনো প্রবলেম নেই। আমার 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 অন্য একটা সেশন আছে, আচ্ছা খুবই আচ্ছা ইম্পর্টেন্ট স্যার, সেশন, জি এটা আজকে আমার অনেক কাজ করতে হবে। নেক্সট আপনাদেরকে বলে রাখবো, নক করেন আমি দেখবো। আচ্ছা, ইস্যু হচ্ছে আমি দেখলাম একজনকে এই আনাড়ি হওয়ার কারণে যেটা করেছেন, উনি ব্ল্যাঙ্কেট মার্কেটিং করে ফেলছেন। উনি পটুয়াখালী, ওই বরগুনা, সুবিদখালী, ওদিকে কক্সবাজার, নানা জায়গায় মার্কেটিং এমন ভাবে করছে, বাট ওই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এবং প্রোডাক্টের আরো কিছু সার্ভিস রিলেটেড এরিয়া উনি করেন নাই, নোটিসে আনেন নাই। পরবর্তীতে ওই লঞ্চিং তার জন্য একেবারে লঞ্চ ডুবি হয়ে গেছে। আমি যাওয়ার পরে সেটাকে পরে দেখলাম কিছুটা পার্সিং উদ্ধার করে নিয়ে আসছে। এভাবে হয় না। এখন আপনি এক নির্দেশের মিরপুরে আমি করবো, কমলাপুরে করবো, যাদবপুরে করবো, আমি যাদবপুরে মার্কেটিংটা করি, তাহলে অ্যাটলিস্ট আমি মার্কেটিংটা করি আমার স্ট্রেংথ অনুযায়ী। তাহলে আমার এবার আপনার কথায় আসবো কি, যে আপনি যতটুকু করতে যাচ্ছেন সেটুকুর জন্য আপনার ভায়াবিলিটিটা দেখতে হবে, যে আমার ব্রেক ইভেন কোন জায়গায় আসবে, কতটুকু আমি টলারেট করতে পারবো, কতটুকু আমি লস দিতে পারবো, 1 মাস 2 মাস 1 বছর না 2 বছর, কখন আমি ব্রেক ইভেন আসতে পারবো। বাই দ্য ওয়ে, একটা কথা বলে রাখি, আমার এই দীর্ঘকাল সেলস মার্কেটিং এ চাকরি করে কনফিডেন্স লেভেল এমন জায়গায় আসছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সেই কোম্পানিগুলো রিয়েলি আউটস্ট্যান্ডিং ভাবে ভালো কাজ করে, সেটা হচ্ছে যারা তাদের হিউম্যান রিসোর্স তৈরি করতে পারছে। শেষ কথা কিন্তু দিনের শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে কথা কিন্তু একটা রেভিনিউ, তত কিছুই করেন না কারো ব্যবসা বাণিজ্য, এই সব বাণিজ্যের নৌবহরের শেষ কথা হচ্ছে রেভিনিউ। এই যে একজন ইউনিভার্সিটির প্রফেসর আছে আমাদের সঙ্গে, ডিরেক্টর আছেন, শেষ কথা কিন্তু রেভিনিউ। ছাত্র ভর্তি করতে হবে, আমার কাছে টিউশন ফি নিতে হবে, টাকা পয়সা আসবে, এবং আমার ওই ব্যালেন্স শিটে দেখবো আমি নেট প্রফিট কত। জিপি দেখে লাভ নেই, এনপি দেখতে হবে আমাকে। তার মানে আমি সেলস এর ট্রেনিং এ একটা কথাই বলছি, পৃথিবীতে এমন কোন জীবন্ত মানুষ নাই যে সেলস এর মধ্যে নাই, কিন্তু সেলস কে আমরা একেবারে ন্যারো করে ফেলছি, নেগলেক্টেড করে ফেলেছি। তো যে কোম্পানি তার মানুষকে রিয়েলি হিউম্যান ক্যাপিটাল হিসেবে মানুষ করতে পারে, আমাকে এখনো যে কোনো ডুবন্ত কোম্পানি দেওয়া হোক, আমি আল্লাহর কাছে মানে তওবা করে বলি, এত কনফিডেন্ট, ইফ এভরিথিং রিমেন্স ইকুয়াল, ওটাকে আমি তুলে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ, একটুও বাড়বে না, যত কম্পিটিটিভ মার্কেট হোক না কেন। ওই মানুষগুলো তৈরি করে, কারণ আমি জানি এই মানুষরাই আমাকে ব্যবসা এনে দিবে, কিন্তু এই মানুষগুলো হচ্ছে নেগলেক্টেড, এই মানুষগুলোকে পাত্তা দেওয়া হয় না, তৈরি করা হয় না। এই যে ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডে একটা জার্নাল করবে, আমার একটা লেখা যদি আমার কাছে দুলু চাইলো, আমি দিয়েছি। তো একদিনের নোটিশে পরে দিলাম, তো 3 না 2 পৃষ্ঠার ওই লেখাটার মধ্যে আমার একটা আর্টিকেল গেছে, এবং ওখানে আমার লেখার টাইটেলে দেওয়া আছে দাঁত শক্ত না রুটি শক্ত। প্রায় আমি বলি দাঁত শক্ত না রুটি শক্ত। সো আপনি আবার সাদিয়াকে বলি যে আপনি মার্কেটিং করতে যে দেখেন কতটুকু আপনি টলারেট করতে পারবেন, সেই অনুযায়ী আপনি মার্কেটিংটা করেন, ডিস্ট্রিবিউশনটা করেন, ক্যাশ ইনটা আসুক, রেভিনিউটা আসুক। আসার পরে, জি গুড নাইট, থ্যাংক ইউ। তো এবারে আপনি আস্তে আস্তে একটু একটু করে এক্সপ্যান্ড করতে শুরু করেন। মাথায় রাখবেন আপনি কিন্তু বিজনেস করতে আসছেন, বিজনেস মানে কিন্তু অনন্তকালের জন্য ব্রেক ইভেনের নিচে থাকা না। সুতরাং ব্র্যান্ডিং নিয়ে অবশ্যই আমি চিন্তা করব, বাট আমাকে একটা সার্টেন টাইমের মধ্যে একটু প্রফিটের মুখ দেখতে হবে, কারণ ওই প্রফিটের মুখটা আমাকে কিন্তু সন্তানের মুখ দেখলে মা যেমন খুশি হয়, সমস্ত মানে প্রসব বেদনা যন্ত্রণা ভুলে যায়, আর একজন এন্টারপ্রেনার তার প্রফিট 1 টাকা হোক আর 100 টাকা হোক দেখলে আনন্দে গদগদ হয়। 100 টাকা প্রফিট করে 200 টাকার কফি খাওয়ায় ফেলে, তারপরও সে আনন্দিত হয়। তো আপনাকে প্রফিট একটু আনতে হবে। এই প্রফিট ম্যানেজমেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস বিজনেসে। ফরচুনেটলি বা আনফরচুনেটলি এটা অনেক জায়গায় বাংলাদেশে করা হয় না, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে যে এক্সপেন্ডিচার ইয়েটা আছে গুলো আছে, এগুলোকে একটু অ্যানালাইসিস করে কোনটাকে আমি একটু কোনোভাবে বড় টলারেবল হবে, কোন জায়গায় আমাকে একটু টাইট্রেট করতে হবে, ক্যালিব্রেট করতে হবে, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখি না। সো আপনি ওই যে মিরপুর বা যাদবপুরের কথা বললাম, শুরু করি আমি, শুরু করে
আমার ইন্ডাস্ট্রির সাথে যদি আমার ইনভেস্টমেন্ট অনেক গ্যাপ থাকে তাহলে তো এই মার্কেট রিসার্চের দরকার নেই, এটা সম্ভব না। আমি ছোট করে শুরু করব, একটু একটু করে আমি এক্সপ্যান্ড করতে থাকবো এবং ধীরে ধীরে আমি আমার অভিজ্ঞতার থেকে, যেহেতু আমি কনসালটেন্টকে টাকা দিতে পারবো না, আমি সার্ভেকে টাকা দিতে পারবো না, আমার লোকজন যারা ফিল্ডে কাজ করবে, ডিস্ট্রিবিউশনে কাজ করবে, ওদের মাধ্যমে একটু একটু করে মার্কেট সার্ভে রিপোর্ট গুলো আনতে থাকবো। আমি ধীরে ধীরে আমার একটা ডাটাবেস তৈরি করে, কাস্টমার ডাটাবেস এবং কাস্টমার প্রোফাইল, শুধু ডাটাবেস না, প্রোফাইল এন্ড আমি কিছু কনজিউমার বিহেভিয়ার প্যাটার্ন গুলো যদি নিয়ে আসি, তখন আমি ব্যবসাকে ধীরে ধীরে করতে পারবো। এবং চেষ্টা করতে হবে, আপনি যদি ঢাকায় থাকেন, আমি জানি না কোথায়, আপনি ঢাকার সেই অংশটাই করেন, ধীরে ধীরে বাড়ান। এরপর ঢাকার বাইরে যান, সাভারে, গাজীপুরে, নরসিংদী, নারায়ণগঞ্জে যান, গাজীপুরে যান। অনেকে কিন্তু ঢাকাতে ব্যবসা একটু করে কিছুদিন পরে রংপুরে শুরু করে, কিন্তু ডিজিটালি করি আর ফিজিক্যালি করি, ঢাকা আর রংপুর টোটালি ডিফারেন্ট। বিজনেস যদি উদ্যোক্তার হয়, ছোট্ট হয়, সেক্ষেত্রে রংপুর অপারেশন করা শুরু করা ঠিক হয়নি। সামান্য প্রলোভনে পড়ে অনেকে মাস মার্কেটিং করতে যায়, ব্ল্যাঙ্কেট মার্কেটিং করতে যায়, তখনই ভুল করে ফেলে। আমার মনে হয় আমি এখানে ক্ষান্ত দেই, অন্যদেরও দুই একটা প্রশ্ন নেই। সাদিয়া, আপনার আমি জানি না স্যাটিসফাই করতে পারছি কিনা, পার্ট আপনি চেষ্টা করবেন, যদি পারেন আমাকে একটু নক করে কিছু কথা বলে দিন, আমি পরবর্তীতে জি পারলে স্যার, দেবো। থ্যাংক ইউ। I'm quite much satisfied. Just শেষ লাস্ট একটা কোয়েশ্চেন ছিল যে যদি আমি একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে চাই যেটার মার্কেট অলরেডি এস্টাবলিশড, অ্যাজ আ সেলস পারসন অর এইচআর পারসন, আপনি পার্সোনালি ওটাকে কিভাবে হ্যান্ডেল করবেন? ওমা, একটা খুব প্রোডাক্ট simple তো। মার্কেটে অলরেডি লঞ্চড, আমি ওই সেম ক্যাটাগরির প্রোডাক্টটা মার্কেটে এস্টাবলিশ করতে যাব, তখন আমি কিভাবে স্ট্র্যাটেজি অবলম্বন করব? ভেরি গুড। হ্যাঁ, আমি যাবো, কারণ আমাকে যদি যেতেই হয়, ধরেন আমার আর কোনো অল্টারনেটিভ নাই, চেষ্টা করবো অল্টারনেটিভে। বাট যদি আর কারেজিয়ার যারা, ডেসপারেট যারা, ওই যে ডেঞ্জারাসলি ডেসপারেট, আমি ডেঞ্জারাস শব্দটা ব্যবহার করি, যারা ডেঞ্জারাসলি ডেসপারেট, আমি ওখানেই করবো। তো ওই একটা কথা বলা হয়, শোনেন, ওই a rough sea is needed to make a great captain. লিডারশিপে আমরা বলে থাকি এটা। একজন নাবিক তৈরি করার জন্য কিন্তু শান্ত সমুদ্র না, উত্তাল তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র দরকার। তার মধ্যে যদি সে হাল ধরে নৌকাকে ওপারে নিতে পারে, তাহলে নাবিক হয়। বাকি টিয়ার হয়েছেন আপনি। এখন আপনি যে নাম বললো বেক্সিমকো বলে ফেলি, এখন যে নাপা, আপনি কালকে জয়েন করে বললেন নাপা 100 লাগবে, আপনি জানেন না যে লোকটা নাপা মার্কেটিং করছে, তার জুতা কয়বার সুতলা পাল্টাতে হয়েছে। আমি তো নিজে জানি, ফার্মাসিউটিক্যালে চাকরি ছিল আমার 25 বছর, সুতরাং আই নো যে এই নাপা এস্টাবলিশ করতে কি হয়েছে। যারা সিভিট খায় এখন তারা বলে সিভিট, তারা বলে ফ্লাজিল, তারা বলে স্টিমাটিল, বাট এই ব্র্যান্ড গুলো বানাইতে অ্যাভোলাক, আমি একসময় অ্যারিস্টো ফার্মার একজন ফ্ল্যাগ বেয়ারার ছিলাম। এই অ্যারিস্টো ফার্মার অ্যাভোলাকে ব্র্যান্ডিং করতে আমরা বেক্সিমকো স্কোয়ারকে পাত্তা দিইনি। জিত ছিল যে আমরা কোনোদিনও কাউকে আগাতে দিব না, এখনো না, কেউ কিন্তু অ্যাভোলাককে টাচ করতে পারে না। সো ডেসপারেট হতে হবে। হ্যাঁ, মার্কেটে একটা প্রোডাক্ট আছে, আমি সেটা দিতে চাই, ভেরি গুড। এবার ওইখানে কামড় দিতে গেলে প্রথমত আমার মানুষটাকে, আমি যদি হই, আপনি আমাকে চাকরি দিলে আমি যেটা করব, আমি আমার টিমের মানুষগুলোকে কঠিন মানুষ হিসেবে তৈরি করব, একেবারে ডেথ স্কোয়াড। 65 সালে যুদ্ধে যেটা হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধে, একেবারে ডেথ স্কোয়াড করে ফেলবো আমি, নাম্বার 1। তার সঙ্গে আমিও থাকবো ডেথ স্কোয়াডে। সেকেন্ড, এখন আমার প্রপোজিশন কিভাবে হবে? প্রাইস দিয়ে করব, প্রোডাক্ট দিয়ে করব, আপনি বাংলা লাগান না কেন, আপনি ইংরেজি অ্যালফাবেট বা বাংলা কথা লিখছেন। আচ্ছা, আমি পড়তে পারি নাই, দেখতেছি। তো আমি ওর প্রোডাক্ট, প্রাইস, গেট আপ, অফার, তার অ্যাম্বিয়েন্স সহ অনেকগুলো এরিয়াটা একটু দেখে আমি একটা জায়গায় হিট করার চেষ্টা করব। ফাইনালি আমি যেটা করব, সিআরএম এ চলে যাব, আমি রিলেশনশিপ মার্কেটিং এ চলে যাব আমি, এবং সেটা করেই কিন্তু আমি অটোমোবাইলে আই ওয়াজ সাকসেসফুল। সিআরএম এ যে আপনি যদি লাক্সাবান ব্যবহার করে থাকেন, আমি অবশ্যই আপনাকে ওই লাক্স থেকে পালমলিভে নিয়ে আসবো, অথবা আমি লোকাল তিব্বতে নিয়ে আসবো, কোনো একটা ব্র্যান্ড আমি আনবো। এটা আনতে গেলে আমাকে যে ধরনের প্রোডাক্ট নলেজ দরকার, সেলিং স্কিল দরকার, রিলেশনশিপ মার্কেটিং দরকার, এভরিথিং। কারণ ওই যে কথাটা বললাম, ওই আর্টিকেলটা যদি আপনারা কখনো পান, আমি হাতে করে আমি দিব। কারণ ওই দাঁত শক্ত না রুটি শক্ত, এমন ভয়ঙ্কর মার্কেটে আমি ছোট্ট একটা কোম্পানি, এইটুকু সাইজ ছিল এবং তেমন কোনো প্রোডাক্ট ছিল না। আমি খালি গল্পটা বলে দিই আপনাকে, আপনি হয়তো বলবেন যে আপনি গল্প বলতেছেন কেন, গল্প দিয়েই উত্তরটা হয়ে যাবে। আমি যখন আমার কলিগদের সঙ্গে বগুড়ার সাতমাথায় গেছিলাম, তখন একজন ফার্মাসিস্ট বলছিল যে আপনারা কতদিন থাকবেন। তার মানে আমি বুঝে গেলাম যে এর আগে শক, কুন্দল, মোগল, পাঠান অনেকে এসে গেছে। তার মানে অনেকে আসছিল এই কোম্পানিতে, তারা টিকতে না পেরে চলে গেছে।
এবং দেখা যায় অ্যারিস্টো ফার্মা, তো আপনাকে এইটুকু একটা কোম্পানি ছিল অ্যারিস্টো ফার্মা, আজকে টপ 10 এর একটা কোম্পানি। আমি কিন্তু অত্যন্ত বিনয়ী আর অহংকারী যে ওই কোম্পানির একটা ট্রাভেল শুটিং এর সময় আমি ছিলাম ওয়ান অফ দ্য ফ্ল্যাগ বেয়ারার, এবং জিরো ছিল নর্থ বেঙ্গল, এন্টার নর্থ বেঙ্গল 16 ডিস্ট্রিক্ট। আমি গেলাম ফ্রম এই ফাইজারের মানুষ হয়ে, আমি একটা মাল্টিন্যাশনাল থেকে একটা লোকাল কোম্পানি। এইটুকু ওই লেখায় আমি লিখেছি যে কারো সেলস মার্কেটিং শিখতে গেলে একটা মধ্যম কোয়ালিটির বা বি বা সি ডি গ্রেডের কোম্পানিতে জয়েন করতে হবে। তো ভদ্রলোককে আমি শুধু বললাম, আপনি ওষুধের দোকান করলে আমরা ফার্মাসিউটিক্যাল থেকে আসবো, আপনি যদি মুদিখানার দোকান করেন চাল ডাল কিনতে আসবো, আপনি যদি কাপড়ের দোকান করেন দর্জিগিরি করেন টুপি বানাতে আসবো, আমরা কিন্তু আসবো। পরিষ্কার বলে দিলাম, আমরা যাওয়ার জন্য আসিনি। বিলিভ মি অর নট, ইভেন তাদের এমন কোন ভালো প্রোডাক্ট ছিল না যে প্রোডাক্ট গুলো খুব আই ক্যাচি বা খুব বড় মার্কেট সাইজের প্রোডাক্ট। ওইটুকু আমি ব্যক্তিগত রিলেশনশিপ থেকে শুরু করে এমন কিছু করেছিলাম, আমি এখনো মাঝে মাঝে ভাবি হোয়াট আই ডিড। এবং তাদের মালিক পক্ষ আমাকে টেলিফোনে বলছে, জিলানি আপনি যা করছেন এটা বিয়ন্ড ইমাজিনেশন। একজন প্রফেসরের প্রেসক্রিপশনে পুরো নর্থ বেঙ্গলের টার্গেট হয়ে যেত। এবং সেই দোকানদার 1 বছর না 6 মাসের মাথায় বলছিল যে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যখন গেল তখন হাসতে হাসতে উনি বললেন, আপনাদের প্রোডাক্ট তো রাখতে হবে, না রাখলে তো দোকান চলবে না। কারণ ডাক্তারের নাম নিয়েছে, ডাক্তার রেজাউল, ডাক্তার আহাদ, এই যে আমি দেখতে পাচ্ছি। বলে যে ওনরা তো কলেরা হলেও লিখবে, ম্যালেরিয়া হলেও লিখবে, মাথা ব্যথা হলেও লিখবে, যাই হোক না কেন ওষুধ এটা লিখবেই। আমি সেইভাবেই মার্কেট তৈরি করে ফেলেছিলাম। এবং সেখানে এমন কিছু স্ট্র্যাটেজি ছিল, একটা চাঙ্ক অফ মার্কেট, নিশ মার্কেট আমি পুরো নর্থ বেঙ্গল একসাথে করি নাই। আমি বগুড়া তৈরি করার পরেই আই ফোকাসড অন রংপুর, রংপুরে পরে চলে গেছে রাজশাহীকে, রাজশাহীর পরে আমি পাবনাতে, এরপরে আমি দিনাজপুরে, ঠাকুরগাঁ পঞ্চগড় যাইনি, আমি সিরাজগঞ্জকে হাতে নিয়েছি, দেন ঠাকুরগাঁ পঞ্চগড়। আজও আমার মনে আছে ঠাকুরগাঁতে একটা কথা বলার পরে একজন ডায়াবেটোলজিস্ট আমাকে একটা কথা বলছিল, আমি কিন্তু জিলানি ভাই এত সিনিয়ররা বাইরের থেকে আসে কোনোদিন তো এরকম ল্যাঙ্গুয়েজে কেউ কথা বলেনি। আমি প্রফেশনাল কথা বলছিলাম, আই ওন দ্য গেম প্রফেশনালি, অন্য কোনো না। হ্যাঁ, রিলেশনশিপ মার্কেটিং একটা জিনিস, তার মানে কিন্তু নট এট দ্য কস্ট অফ ব্যাকবোন। ব্যাকবোন মানে আমি সারাটা জীবন একটা কথা বলি, এটা বলেই শেষ করছি, সেটা হচ্ছে যে আমি জীবনে কখনো মেরুদণ্ড বাঁকা করি নাই 2টা জায়গা ছাড়া, যেমন আজকে বাকি আছে। একমাত্র জায়নামাজের রুকু এবং সেজদা, এই 2টা জায়গায় মেরুদণ্ড বাঁকা ছাড়া আমার পুরো জীবনে আমি কোনো দিনও মেরুদণ্ড বাঁকা করি নাই। বাট কোনোদিন কারোর সঙ্গে কোনো অধ্যত্ত করি না, বেয়াদবি করি নাই। পীরের খানকার মতো ভদ্রতা, পীরের খানকার মতো বিনয় নিয়ে চলেছি আমি। আমার সিনিয়রকে আমি রেসপেক্ট করেছি ওই রকমের, কিন্তু এভাবে করমর্দন জীবনেও করি না আমি। আমি আমার পার্সোনাল কোয়ালিটিতে উঠে আসছে, আল্লাহ তাআলা আমাকে উঠায় নিয়ে আসছে। কারণ ওই আমি কারোর সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করা শিখি নাই। এই জন্য বলছি যে আমি মানুষ তৈরি করি। সারা জীবন আমার সাকসেসের পিছনে একটা জিনিস ছিল, আই ডেভেলপ মাই জুনিয়র কলিগস লাইক এনিথিং। তাদেরকে তৈরি করেছি। আমার কথা ছিল ইউ ডেভেলপ দ্য মার্কেট, আই উইল ডেভেলপ ইউ। আপনার চাকরি মার্কেট তৈরি করা, আমার কাজ আপনাকে তৈরি করা। আর আমি যদি মার্কেটে ফোকাস করি আপনি তৈরি হবেন না। আজকে সেই ছেলেরা বলে স্যার আপনার জন্য এটা করে খাচ্ছি, আপনি যা শেখাইছেন এখন আর কেউ শেখায় না, ইত্যাদি ইত্যাদি। সো আপনি যেটা বলছিলেন সেটা ফাইনাল হয়ে গেল যে আপনি যেখানে শুরু করবেন মার্কেটটাকে যতটুকু সম্ভব সেই মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করেন। সারা বাংলাদেশ দরকার নাই, মিরপুর যদি না পারেন শুধু মিরপুর 10 নম্বর করেন, 11.5 করেন, একটা অংশ করে দেন আপনি একটা ছোট্ট করে শুরু করেন। আপনি টিম দিয়ে টিম তৈরি করেন, আপনি কস্ট ম্যানেজমেন্ট বা এই জাতীয় শুরু করে, কারণ আপনার তো প্রচুর লোক নিয়ে নিশ্চয়ই ওখানে আপনি নামবেন না। আপনি শুরু করেন আর ওই অঙ্কটাকে করে ফেলেন যে আমি করলে পরে আমার ব্রেক ইভেন কোন সময় আসবে। ওই ব্রেক ইভেনের সাধনায় থাকেন, যত দ্রুত সম্ভব আপনি কোয়ালিটি 2টা জায়গায় কম্প্রোমাইজ করবেন না। মানুষের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিসের কোয়ালিটি, এই 3টা জায়গায় কোনোদিন কম্প্রোমাইজ করবেন না। মানুষ, প্রোডাক্ট এন্ড সার্ভিস কোনোদিনও করবেন না, তাহলে কিন্তু আপনি কোনোদিন পারবেন না উঠতে। এবং তারপর যেটা বলে ধীরে ধীরে আস্তে আস্তে এটাকে এক্সপ্যান্ড করে আসেন। তারপর একটা সময় যখন অনেক বড় হবে তখন আপনি এটাকে অনেক রিসার্চ, অনেক গবেষণা করে অনেক ধরনের মেটিকুলাস এন্ড মেথডিক্যাল মার্কেটিং করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। অনেক কথা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক ধন্যবাদ। অনেক লম্বা সময় হয়ে গেল স্যার। না ঠিক আছে, আমি একটা সেকেন্ড একটু আমার ল্যাপটপে দেখে নিই। ওইটা তো ধন্যবাদ গেল। এটা কি প্রোডাক্ট গুলোকে প্রায়োরিটি, এটা একটু পড়ে নেই আমি আসলে। বাংলা যারা অলরেডি মার্কেট প্লেসে আছে তাদের স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ফিচার দেখতে হবে। দেন আচ্ছা উনি তো সাজেশন গুলো কি বলছেন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, উনি আমাকে হেল্প করছেন। সো আর তো নিশ্চয়ই কারো কোনো কোশ্চেন নাই। স্যার আর একটা কোশ্চেন ছিল। আমি সাদিয়া একেবারে টেপ দিয়ে দেবো, টেপ। আপনি কথা বলবেন একেবারে মেল দিবেন আমাকে।
nazar.jilani@gmail.com। বাস আমি বলে দিচ্ছি, আপনাকে আমি শুনবো, আমি ফান করে বললাম, অবশ্যই আপনি আমাকে পাঠাবেন। সেকেন্ড কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি, তাহলে বলবে যে কি হচ্ছে এখানে, তো আমরা স্যার বিরোধী দলীয় অবশ্যই যদি কারো কোয়েশ্চেন থাকতো আমি চুপ হয়ে যেতাম, অন্য কেউ কোয়েশ্চেন করছে না বিধায় আমি সুযোগটা নিচ্ছি আর কি। আমার একটা কোশ্চেন ছিল সবাই বলবে এই যে যে আমরা রাহুল ভাই, বিরোধী দলীয়। স্যার আমরা রাহুল কি ভাই। অনার্স করার পরে কি চাকরির বলেন। দিকে মানে অনার্স কমপ্লিট করার পরে কি আমাদের চাকরির দিকে আগে মানে যাওয়া দরকার, না আগে হচ্ছে এমবিএ করা দরকার? আপনাকে দেখতে পাই না, রাহুল ফাহাদ। আচ্ছা স্যার। হ্যাঁ কথা বললে একটু ভিডিওটা অন করবে। এটা আমার সেশনে মাস্ট, যেই হন না কেন আপনাকে দেখাতে হবে। হ্যাঁ বলছিলেন যে আমি প্রশ্ন পেয়ে গেছি, কি করেন এটা বলেন আপনি। বলছি যে স্যার অনার্স শেষ করার পরে স্যার আমরা চাকরির দিকে আগে গেলে ভালো হবে, না আগে এমবিএটা করে তারপর হচ্ছে মার্কেট মানে ফিল্ডে নামলে আপনার ভালো হবে? জীবনের লক্ষ্য কি? কারণ লক্ষ্য কি কেন আমি বলে নিই, আমাদের জীবনের অনেকগুলো পার্টের একটা পার্ট হচ্ছে কিছু উপার্জন করা। এটা মাথায় রাখতে আমরা কিন্তু ভুল করে ফেলি। আমরা ধ্যান জ্ঞান সবই হচ্ছে আমাদের টাকা পয়সা, আর কিছু আমাদের কেবলা হচ্ছে টাকা, ব্যাংক ক্যাশ বাক্স হচ্ছে আমাদের কেবলা, তাই না? আমাদের আর কোনো কেবলা নাই। আমি বলছি জীবনে এডুকেশন লাইফের পরে পেশা জীবনে মানুষ উপার্জন করার জন্য বাবার ইন্ডাস্ট্রি, বাবার ফার্ম হতে পারে, বাবার কৃষি ফার্ম হতে পারে, চাকরি বিসিএস হতে পারে, বেসরকারি হতে পারে, উদ্যোক্তা হতে পারে, আর চুরি হতে পারে। চুরি ডাকাতি তো হবে না, শ্বশুর শাশুড়ির উপরে নির্ভর হবে না। তাহলে এই 4-5টা জায়গায় কোনটা আপনি করবেন, ইউ সিলেক্ট ইট। এখন আপনি কি করতে চান এটা না বললে উত্তর দেওয়া যাবে না। স্যার মাল্টিন্যাশনাল যদি কোম্পানির দিকে যাই স্যার সেই ক্ষেত্রে না আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, না শ্বশুরে বলবেন যে আপনি আমারে চালান, কোনটা স্যার করবেন? ব্যবসা করতে গেলে স্যার এমনি পুঁজির দরকার হয়। এখন একজন শোনেন ফাহাদ, এই যে ট্রেনিং আর একটা শুরু হচ্ছে, কোশ্চেন দু রকমের, একটা ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। প্রবিং দু রকমের। আমার ব্যবসা করার ইচ্ছা আছে, কিন্তু হচ্ছে এখন না, ওইটা পরবর্তী সময়, কারণ হচ্ছে আমার আগে অভিজ্ঞতা দরকার। সরি স্যার, এত কথা বলতে দিচ্ছি না। প্রবিং দু রকমের, ওপেন এন্ড ক্লোজড। যখন বলছি যে কিছু কিছু প্রবিং আছে, প্রশ্ন আছে যার উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে হয়, আর কিছু আছে সেগুলো উত্তর, শুনেন, খালি এমবিএ পড়লে মাস্টার ডিগ্রি পড়লে হবে না, এগুলো ইম্পর্টেন্ট। এই একটা কারণে ইন্টারভিউতে ফেল করে যাবেন বা ফেল করে যাবো। আর ওপেন মানে অনেক কথা বলা যায়। সকালে নাস্তা করছেন, উত্তর হবে হ্যাঁ বা না। সকালে নাস্তা করছেন, স্যার আসলে হয়েছে কি কাল রাত্রে পেঁচাল শুরু হয়ে গেল, সে উঠতে দেরি হয়েছে বলে নাস্তা করেন, এই কথা বলবে, কিন্তু এতক্ষণ পেঁচাল পারতেছে, এই জন্য তার ইন্টারভিউতে ফেল করে গেল। আপনি চাকরি করবেন না ব্যবসা, উত্তর একটা, পেঁচাল করার সুযোগ নেই। তাহলে আপনাকে উত্তর দিব, ব্যবসা করবেন না চাকরি করবেন? চাকরি স্যার। নাই, গুড। শোনেন, আজকে একটা সবার শেষে ভালো জিনিস শিখলেন, কথোপকথনে। এটা কথোপকথন পড়েছেন আপনারা বুদ্ধদেবের? এগুলো কিন্তু ব্র্যান্ডিং হতে গেলে লাগবে, আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক সাবজেক্ট জানতে হবে। দেখো, কথোপকথনের সময় কিন্তু ইম্পর্টেন্ট জিনিস দেখবেন, একদম সিনিয়র প্রশ্ন করছেন, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে, কিন্তু উত্তর আপনি কি পেঁচাল পারবেন? পেঁচাল শব্দটা নেগেটিভলি নেবেন না, অনেক কথা বলবেন না, ছোট কথা বলবেন আপনি। আপনাকে তো ফ্লোর দিব, অনেক কথা বলবেন আপনি, কিন্তু আমি বলেছি কি করবেন, কারণ আপনার গোল না জানলে তো আপনি উত্তর দিতে পারবো না। ওর যেমন আমি সাদিয়ার ব্যাপারে যেটা হয়েছে, আই থট দ্যাট শি ইজ অ্যান এন্টারপ্রেনার, যে কারণে উত্তর দিছি এক রকমের, পরে জানলাম না উড বি এন্টারপ্রেনার, তাই না? আপনি যদি চাকরি করেন সেক্ষেত্রে কিছুই বলার নেই। আর যারা মনে মনে প্ল্যান করেছেন যে আমি উদ্যোক্তা হবে, তারা মিনিমাম 3 থেকে 5 বছর চাকরি করবেন। 3 থেকে 5 বছর চাকরি করলে আপনি বহু কিছু শিখতে পারবেন। কি কি এটা বলেছে, টাইম লম্বা করবো না। 3 থেকে 5 বছর চাকরি করে উদ্যোক্তা হলে আপনি জীবনে কিছু করতে পারবেন। উদ্যোক্তারা সারা পৃথিবীতে যত আসে তার 90% 5 বছরের মধ্যে চলে যায়, থাকে না। রবীন্দ্রনাথের গান আছে বুঝছেন, ঝরা পাতা গো ঝরা পাতা গো আমি তোমারই দলে ঝরা পাতা, একেবারে ঝরা পাতা হয়ে যাচ্ছে। সুতরাং 5 বছরের মধ্যে 90% চলে যায়। কেন ইমাজিন ইট? বাংলাদেশের কনটেক্সট আমি বলবো, আবেগ আর কিছু টাকা নিয়ে মানুষ ব্যবসা করতে আসে, আর কিচ্ছু জানে না। এভরিবডি মাস্ট নো হোয়াট ইজ বিজনেস। বিজনেস মানে টাকা দিয়ে আরেকজনের পকেট থেকে প্রফিট সহ টাকাটা ফিরিয়ে নিয়ে আসা। বাচ্চার কাছে খেলনা দিচ্ছে না, শিশু পার্কে গেলে কি হয়, কিছু বেলুন আর এই শব্দ করা কিছু জিনিস দিয়ে সে টাকা নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কিনছি বাচ্চাদের জন্য, তাই না? সে তার মূলধন নিচ্ছে, প্রফিটও নিয়ে যাচ্ছে। ব্যবসা এত সহজ জিনিস না, ইউ হ্যাভ টু লার্ন বিজনেস। অনেকে বলে স্যার আমি তো বুস্ট করতেছি, এটা করি সেটা করি, আমার তো কাস্টমার বাড়ে না। আমি হাসি, শুধু ব্যবসা শিখে নাই, বিজনেস শিখে নাই। এই জন্য আপনাদের যারা ব্যবসা করতে চান, ইনিশিয়ালি 3 থেকে 5 বছর চাকরি করেন। চাকরি করার সময় মাথার মধ্যে রাখবেন যে আমি কিন্তু চাকরি করতে আসছি ব্যবসা শেখার জন্য, চাকরি করার জন্য না। তাহলে প্রতিটা পদক্ষেপে বহু জিনিস শিখে যাবেন। থ্যাংক ইউ।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না। জি স্যার, আপনার তো মনে হয় পরবর্তী আরো প্রোগ্রাম আছে, অনেক সময় হয়ে গেল। হুম। ঠিক আছে, তাহলে স্যার অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আপনাকে নিয়ে আরো প্রোগ্রাম হবে। আর সবাইকে বলে রাখি, আসলে স্যারের পরিচয় আসলে দেওয়া হয়নি। স্যার তো আপনারা আসলে সবাই চিনেন, এই জন্য আসলে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়েনি। দরকার এছাড়া নেই। স্যার আমাদের সংগঠনের একজন অ্যাডভাইজার হিসেবেও আছেন। ওনাকে অনেক সম্মান করি এবং ওনার থেকে পরামর্শ নেই। তো ওনাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আরো প্রোগ্রাম করবো, আরো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকে এত সুন্দরভাবে একটি আচ্ছা, সেশন নেওয়ার জন্য। সবাই সাবধানে থাকবেন। যদিও টেলিভিশনে বলা হয়, আমি ব্যক্তিগত ভাবে বলবো, যা কিছুই করেন না কেন সাবধানে থাকবেন, আশপাশের মানুষকে সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন আপনারা। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনার সাথে কন্টাক্ট ওয়েটা ফেসবুকে গেলে দেখবেন দুটো একটা, আমার নাম আছে নাজারি জিলানি। আপনি গুগলে সার্চ দেবেন নাজারি জিলানি, আমার মনে হয় গুগলে আমার এবং সাতনার বলে একটা সাতনার বলে একটা পেজ আছে আমাদের, ওখানে আমি ব্লগ লিখি, দেখতে পারবেন। আর সবচেয়ে সহজ পথ বলে গুগলে যে নাজার জিলানি সার্চ দিলে কিছু পাওয়া যাবে, ওইটুকু ব্র্যান্ডিং মনে হয় হয়ে গেছে এখান থেকে। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, ওকে, সবাইকে ধন্যবাদ। আজকে আর কথা না বলি, অনেক সময় হয়ে গেছে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।